একদম চুপ, কোনো কান্না না। ঠাসি একটা চর দিতে ইচ্ছে করছে তোমাকে। এর মধ্যে নাবিল ওদেরকে দেখা মাত্র এখানে চলে আসে। এসে দেখে মাহি কান্না করেই যাচ্ছে আর রিফাত বকাঝকা করছে। কিছুই বুঝতে পারছে না নাবিল, তবে কিছু একটা তো হয়েছে। এরপর রিফাতের থেকে সবটা আর মায়ের থেকেও সবটা জেনে নেয়। নাবিলের প্রচণ্ড রাগ হচ্ছে, নিহা এতটা কেয়ারলেস কিভাবে, কেমন করে পারলো এভাবে মাহিকে রেখে চলে যেতে, আর কি এমন দরকারি কাজে যে রিনিতের সাথে যেতে হবে। প্রচণ্ড রাগ হচ্ছে নাবিলের। তারপর আবার মাহির থেকে জানা নেয় কোথায় যাওয়ার কথা বলে গেছে নিহা। তারপর মাহিও বলে দেয় লিমা আপু নাকি ডেকেছে, তাই ওই ছেলের সাথে অফিস রুমের সাথে রুমে গেছে। ওরা নাকি ওই রুমটাতে অপেক্ষা করছে, এটাই বলে গেছে নিহা আপু। নাবিল এবার বুঝতে পারছে রিনিত নিশ্চয়ই খারাপ কোনো মতলব কষেছে, না হলে যে রুমে কোনো মানুষই যায় না সে রুমে কেনই বা নিহাকে নিয়ে যাবে। রিফাতকে মাহিকে নিয়ে এখানে থাকার কথা বলে এখান থেকে চলে যায়। বিপদ থেকে রক্ষা পেতে হবে তো নিশ্চয়ই এই ছেলেটা এখন আর প্ল্যান মাফিক কিছু করার চেষ্টা করছে। আর নিহার কথা তো নাবিল জানেই, যতই মুখে এত কথা বলুক না কেন, কিন্তু কাজের বেলায় যে তার কোনো বুদ্ধিই নেই তা নাবিল জানে। এজন্যই বেশি রাগ হয় এই নিহার প্রতি। রিনিত এবার দরজা খুলে রুমের ভিতরে প্রবেশ করে। রিনিতকে দেখা মাত্র নেহা যেন প্রাণ ফিরে পাচ্ছে। রিনিতের কাছে এসে বলে, তুমি কোথায় গিয়েছিলে আর জানো কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। রিনিত একটা পৈশাচিক হাসি দেয়। নিহা ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করে, কি হলো, তুমি এভাবে হাসছো কেন? আর লিমা ওরাই বা কোথায়? আর এই রুমে তো দেখে মনে হচ্ছে না কেউ কোনোদিন আসে। আরও কিছু প্রশ্ন করে নিহা, কিন্তু কোনো প্রশ্নেরই উত্তর দেয়নি রিনিত, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। যদিও নিহার হাত পা কাঁপা শুরু করে দিয়েছে, কিন্তু প্রকাশ করছে না। এর মধ্যে রিনিত বলে, একটু চুপ করো নিহা বেবি, আমি তোমাকে ইচ্ছে করে এখানে এনেছি তোমার সাথে একটু রোমান্স করব বলে। কথাটা বলে একটা হাসি দেয়। নিহা কাঁপা কাঁপা গলায় বলে, প্লিজ রিনিত, আমাকে যেতে দাও, আমার বোন আমার জন্য বাইরে অপেক্ষা করছে। আরে আর একটু দাঁড়াও না, এত তাড়া কিসের? আমরা তো যাবই, এখানে তো আর সারা জীবন থাকবো না, তাই না? এর আগে চলো কাজটা সেরে ফেলি। নিহা এবার শরীরে পুরো তেজ তুলে বলে, তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমি বিবাহিত, আর আমার বর আছে। তিনি সুস্থ, স্বাভাবিক এবং আমার থেকেও যোগ্য এবং সুন্দর মনের মানুষ। আর তোমাকে আমি সেই ফার্স্ট থেকেই ঘৃণা করি। তোমার মতো ছেলেকে জীবনে ভালোবাসা যায় না, বুঝতে পেরেছো? আর আমি বেঁচে থাকতে আমার সাথে খারাপ কিছু তুমি করতেও পারবে না। আরও কথা বলার আগে নিহার গালে সজোরে একটা থাপ্পড় মারে রিনিত। নিহা ছিটকে গিয়ে বেঞ্চের উপর পড়ে, যার ফলে কপাল খানিকটা কেটে যায়। রিনিত নিহার চুলের মুঠি ধরে তুলে নিহার মুখের সামনে গিয়ে বলে, রিনিত ছাড় বলছি, আমার লাগছে খুব। লাগুক, তোর সব তেজ আজ আমি শেষ করবই। আজকেও আমাকে সবার সামনে এড়িয়ে গেছিস। কি ভাবনা তোর কেমন হবে আজকের এই ইজ্জত নষ্ট করে বের হলে? সবাই তোকে দেখে ছি ছি করবে। বাঁচতে পারবি এত অপমান সহ্য করে? আর তোর বর মেনে নেবে তো তোকে? এবার নিহার খুব ভয় হচ্ছে। আসলেই তো কিভাবে সে বাঁচবে? ছেলে মানুষ এত খারাপ হয়? আবার মনে মনে ভাবে, কই ভাইয়াকে তো কখনো দেখিনি এমন খারাপ করতে, বরং আমিই ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করে গেছি। ভাইয়া যদি এদিকে আসতো তাহলে আমাকে বাঁচাতে পারতো। নিহা মনে মনে নাবিলকে ডাকছে আর জেদ বজায় রাখছে রিনিতকে ঠিক মতো সাহায্য করবে। নাবিল এসে পুরো রুমের চারপাশে ঘুরঘুর করে, বাইরে থেকে মনে হচ্ছে ভিতর দিয়ে দরজা আটকানো, তবে এই রুমে ওরা আছে ওটা শিওর। এদিকে ওদিকে খুঁজে একটা লাঠি নিয়ে এসে দরজা পুরো ভেঙে ফেলে এবং ভিতরে গিয়ে দেখতে পায় রিনিত নেহার চুলের মুঠি ধরে আছে আর অপ্রীতিকর কথাবার্তা বলছে, যা দেখে নাবিলের মাথা প্রচুর গরম হয়ে যায়। আজ পর্যন্ত সে তার প্রিয় মানুষের শরীরে ছুঁয়েও দেখতে পারেনি, আর এই রিনিত কিনা আঘাত করেছে। হাতে থাকা লাঠি দিয়ে সোজা রিনিতের মাজা বরাবর বাড়ি মারে, যার ফলে রিনিত ছিটকে গিয়ে দূরে পড়ে। আর নিহা জোরে জোরে হাঁপাচ্ছে, পুরো মাথা ব্যথা করছে যেন, আর একটু হলে ব্যথায় অজ্ঞান হয়ে পড়ে যেত। মাথা দুপাশে চেপে ধরে বসে পড়ে নিহা, সম্ভবত নিজেকে শান্ত করার চেষ্টা করছে। আর নাবিল এই রিনিতকে ইচ্ছে মতো মারধর করে বাইরে বের করে এবং স্যারদের হাতে তুলে দেয়, কারণ রিনিতের এখন বিচার যে করতেই হবে, না হলে অন্য কারোর সাথে আবার এমন করবে। রিনিতের স্বভাবটাই যে ভালো না। এতক্ষণে নিহা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে, আর এদিকে মাহি আর রিফাতও চলে এসেছে। নিহার কান্না করে দেখে নাবিল গিয়ে ঠাস করে একটা চর বসিয়ে দেয় নিহার গালে। আরেকবার দিতে গেলে রিফাত আটকে রাখে। নিহা এখন আর কান্না করছে না, তবে একটু পরপর হেসকে তুলছে। নিহা তো এতদিন নাবিলের এই রূপটা সম্পর্কে জানতো না, তাই ভয়ে এমনটা করছে। তাও ভাগ্য ভালো নাবিল এসে পড়েছিল। এরপর নাবিল আর দেরি করেনি, সবাইকে নিয়ে নিজের বাসায় চলে আসে, কারণ নিহাকে আবার নিহার বাসায় দিতে হলে ঘোরাঘুরি করতে হবে। আর এই মুহূর্তে নাবিলে ঘোরাঘুরি মুডে নেই, আর কালকে একটার
শেষ করে নিহাকে ছাড়বে। এভাবে তো আর হয় না। নিহার এই বোকামির জন্য আজ কত বড় ক্ষতি হতে যাচ্ছিল। নিহার জন্য আজ মাহিরও কিছু একটা হয়ে যেত, তাই একটা শাস্তি তো নিহাকে পেতেই হবে। বাসে এসে নাবিল নিহাকে মাহির রুমে পাঠিয়ে দিয়ে নিজের রুমে চলে যায় এবং বলে যাই নিহা যেন মাহির রুমেই থাকে, আর কালকে এই বিষয়ে পুরো কথা হবে। ফুপ্পিকেও সকালে ফোন দিয়ে ডেকে নেবে। নাবিল আর নিচে খেতে আসেনি, সেই যে রুমে গিয়ে দরজা আটকে রেখেছে একেবারে জন্য খুলেনি। বাকি সবাই নিচেই আছে। রিফাতকে মাহি মাত্রই গিয়ে ডেকে আনলো আর নিহাকে মামনে নিয়ে আসলো। আর মাহি কয়েকবার নাবিলের রুমের সামনে গিয়ে ডেকেছে, কিন্তু কোনো শব্দও করেনি নাবিল। সে আসবে না এটাও বলেনি। রিফাত আর নাবিলের আম্মুও গিয়ে ডেকে এসেছে, তাও কোনো সারা শব্দ নাই। সবাই তো নাবিলকে চেনে, তার কেমন রাগ প্রচুর ভয় হচ্ছে। ও দরজা খুলছে না দেখে নাবিলের আম্মু কান্নাও করে দিয়েছে, তাও কোনো সারা শব্দ নেই। এবার সবার রিকোয়েস্টে নিহা একা একা চাই নাবিলকে ডাকতে। নিহা দরজার সামনে গিয়ে ভাইয়া বলে ডাক দেওয়ার সাথে সাথেই নাবিল উত্তর দেয়, নিহা, আমি যদি বের হই তাহলে কিন্তু আজকেই তোর শেষ দিন। গলা টিপে মেরে ফেলবো। আমাকে প্লিজ কেউ বিরক্ত করিস না, আমাকে আমার মতো থাকতে দে। নিহা আর কিছু বলেনি, কারণ এখনও ভয়েই আছে নিহা। না জানি বের হলে কি করে বসে। তার মন থেকে এখনও ভয়ে দূর হচ্ছে না, তাই তাড়াতাড়ি করে এখান থেকে চলে যায় এবং নিচে গিয়ে সবাইকে সবটা বলে। যাক, বাবা এবার সবাই কিছুটা হলেও নিশ্চিত। এর মধ্যে আবার নিহার আম্মু কল দেয়। নিহার আম্মু সবটা লিমার কাছ থেকে জানতে পেরেছে। লিমা নিহাকে না পেয়ে নিহার আম্মুকে কল করেছিল, তারপর সবটা বলেছে। তাই তিনি এখন নিহাকে ফোন করেছেন এবং অনেক বকাঝকাও করছেন। কেন এমনটা করলো, ঠিকমতো কেন চলতে পারে না, আরও নানা ধরনের কথা উনি বলেছেন। আর নিহা বসে বসে কান্না করছে, এমনি ভয় পাচ্ছে। তার উপর এত রাগারাগি বকাঝকা আর কিছুই ভালো লাগছে না। কেননা এত বকাঝকা, এত টেনশন কোনো কিছুর সম্মুখে নিহা এর আগে হয়নি। মনে মনে ঠিক করে নিয়েছে এই রিনির যদি কোনোদিন চোখের সামনে পড়ে তাহলে একটা কঠিন শাস্তি সে দিবেই এবং নিজে হাতেই দিবে উচিত শিক্ষা। তার জন্য আজ এত কিছু ফেস করছে। নাবিল রুমের ভেতরে বসে আছে। প্রচণ্ড রাগ থাকলে নাবিল একলা থাকতে পছন্দ করে, কেননা রাগের বসে কি থেকে কি করে ফেলবে, পরে সবাই কষ্ট পাবে। তাই রাগের সময় নিজেকে গুটিয়ে নেওয়াই ভালো মনে করে নাবিল। এটা নাবিলের এক ধরনের অভ্যাসই বলা যায়। নাবিল ইচ্ছে করে এই রুম থেকে বের হচ্ছে না। সবাই ডেকে যাওয়ার পর যখন নিহা এসে ভাইয়া বলে ডাকলো, তখন রাগটা আরও বেড়ে গেল। নাবিল ঠিক করে নিয়েছে নিহাকে তার ভালোবাসাটা বোঝাতে হলে প্রথমে দূরে যেতে হবে আর ওকে প্রচণ্ড অবহেলা করতে হবে, না হলে এই মেয়ে জীবনেও সোজা হবে না। তবে কারোর সাথে সে প্ল্যানটা শেয়ার করবে না, শুধু নাবিল নিজেই জানবে। তাই রাতেই ফোন করে বলেছে ফুপ্পি যেন সকালে এখানে আসে। নাবিলের মধ্যে একবার ফোন দিয়ে রিনিতের খবরটা জেনে নেয়। রিনিতকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে আর রিনিতের নামে আরও অনেকগুলো অভিযোগও আছে। নাবিল কথা বলে নেয় এবং বলে দিয়েছে এই রিনিতের যেন কঠিন শাস্তি হয়, সহজে যেন জেল থেকে ছাড়া না পায়, ওদিকটা দেখার জন্য। রিফাত হালকা একটু খাবার খেয়ে উঠে চলে যায়, কারণ তার আম্মু ফোন করেছে। আম্মুর কল দেখেই রিফাতের ভিতরটা মোচড় দিয়ে উঠল। যদি আজকেও বিয়ের কথা বলে তাহলে সে কি উত্তর দেবে, তাই খুব বেশি চিন্তা হচ্ছে। তাও কলটা তো আগে রিসিভ করতে হবে, তাই খাবার ছেড়ে উঠে আসে। সবাই বসে এখনও খাচ্ছে, তবে ব্যাপারটা মাহি খেয়াল করে। রিফাতের মুখটা দেখে বুঝতে পারছে কিছু একটা হয়েছে, কারণ গম্ভীর হয়ে আছে সে। কারণ রিফাত কখনো গম্ভীর থাকে না, আজ অব্দি মাহির চোখে যে পড়েনি। রিফাত নিজের রুমে এসে ব্যালকনিতে চলে যায়। হ্যালো বলতে রিফাতের আম্মু বলে, কি হয়েছে বাবা, এত সময় লাগছে কলটা রিসিভ করতে? তারপর কিছুক্ষণ কথা বলে জানায় নাবিলের মামাতো বোনের 3 দিন পর বিয়ে, ওখানে রিফাতকে যেতে হবে। কতদিন হলো সবার একসাথে হওয়া হয়নি, আর রিফাতকে সেই ছোট্ট থেকে তেমন কারোর কাছে পাওয়া হয়নি। রিফাতের আম্মু বলে সবাইকে সাথে করে নিয়ে যেতে হবে, আর উনি নাবিলকে আর নাবিলের আব্বুকেও কল করে জানিয়ে দিবেন। রিফাত তো পরিস্থিতি জানে, তাই বলে দিয়েছে। এখন কল না করে সকালে তুমি কল করে বলে দিও আম্মু এখন নাবিল বাসায় নেই, ভার্সিটিতে কাজ আছে তাই ওখানে আছে, আর আন্টি শুয়ে পড়েছে তাই কালকেই বলো। আচ্ছা বলে আরও কিছুক্ষণ কথা বলে নেয়। অবশ্যই রিফাত যাবে আর সবাইকে নিয়েই যাবে, তবে খুব বেশি চিন্তা হচ্ছে ওখানে গেলে যদি আবার এসব বিষয়ে কথা বলে, বেশি চাপ দেয় বিয়ের জন্য। রিফাতের মাথা কোনোভাবেই কাজ করছে না, কারণ বিয়ে যে সে কাউকে করতে পারবে না, আবার নিজে নিজেই চিন্তা করছে। দোষটা তো আমারই, কেন যেন এত ছোট্ট একটা মেয়েকে ভালো লাগলো, তার উপর আবার বন্ধুর বোন। অন্য কাউকে পছন্দ হলেও তো হতো, পৃথিবীর সব ভালোবাসাই কি তাহলে এত কঠিন? নাবিলকেও দেখছি এই ভালোবাসার জন্য এত কষ্ট পেতে, এত বছর কষ্ট পাওয়ার পরেও তো এখন সবকিছু ঠিক হলো না। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে ব্যালকনিতে বসে থাকে। সকালবেলা সবার আগে ঘুম থেকে উঠে পড়ে নিহা। সারা রাত সে ঘুমোতে পারেনি, আর একটুর জন্য তার সাথে কি হতে যাচ্ছিল তাই ভাবছিল। এসব ভাবতে ভাবতে ভয়ে পুরো রাত পেরিয়ে যায়। কেমন যেন এখনো লাগছে।
নাবিল এসেছিল বলেই যে সে আজ ভালোভাবে বেঁচে আছে। রুমে বসে এখনও কান্না করছে নিহা। তারপর নিচে কিছু একটা শব্দ শুনে নেমে আসে এবং এসে দেখে মামুনি উঠে পড়েছে, রান্নাঘরে কাজ করছে। নিহাও এগিয়ে যায় মামুনির কাছে। তারপর এটা ওটা সাহায্য করে নিহা, যদিও মামুনি বকাঝকা করছে, কিন্তু নিহা বলছে, প্লিজ মামুনি, আমার ভালো লাগছে না, একটু তোমার সাথে থাকতে দাও। এবার আর কিছু বলছে না মামনি। বুঝতে পারছে সত্যিই নিহার মন খারাপ, আর ওনার সাথে থাকলে যদি একটু ভালো লাগে। এরপর দুজন মিলে রান্না করে নেয়। যদিও নিহা কিছু করেনি, বসে বসে গল্প করেছে, আর মাঝে মধ্যে বেশি দরকার পড়লে এটা ওটা এনে দিয়েছে, কারণ মামনি নিজেই সবটা করে নিয়েছে। অনেকক্ষণ বসে গল্প করার পর এবার একটু হালকা লাগছে নিহার। রিফাতের আম্মু কল করে, তারপর অনেকক্ষণ নাবিলের আম্মুর সাথে কথা বলে, দাওয়াত দেয়। উনি বলে দিয়েছেন সবাই যেন আজকেই চলে যায়। নিহার আম্মুর নম্বরও নিয়ে নিয়েছেন, ওনাকেও ফোন করে বলবে যেতে। নাবিলের আম্মু না করতে পারেনি, কারণ উনিও যে দাওয়াত দিতে এসেছে, আর এখন ওনার বাসায় না গেলে কেমন দেখায়। নাবিলের আর নিহার তো বিয়ের পর কোথাও যাওয়াও হয়নি, এই সুবাদে ঘুরে আসাও হবে, আর ওরা নিজেদের মতো একটু সময়ও কাটাতে পারবে। তো উনি খুব খুশি। তবে নাবিলের বাবা বাসায় না থাকার কারণে যেতে পারবে না। রিফাতের আম্মুর সাথে কথা বলা শেষ করে ফোনটা রাখতেই কলিং বেলের শব্দ হয়। নিহা নিজে গিয়ে দরজা খুলে দেখতে পাই ওর আম্মু চলে এসেছে। নিজের মায়ের গম্ভীর মুখটা দেখেই ঠক গেলে, কারণ এমন ভয়ঙ্কর রাগ চেহারা যে নিহা কখনো দেখেনি। নিহার আম্মু নিহার সাথে কোনো কথাই বলেনি। নিহা কিছু একটা বলতে গেলে উনি ভিতরে চলে যায় এবং ভিতরে গিয়ে নাবিলের আম্মুর সাথে কথা বলে। তবে নিহার দিকে একবার তাকায় উনি। নিহা ছলছল চোখে নিজের মায়ের দিকে তাকিয়ে থাকে, এরপর সোজা উপরে চলে যায়। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় নাবিলের সাথে দেখা হয় নিহার। নাবিলকে দেখা মাত্রই মাথা নুয়ে সাইড কেটে চলে যায়। নাবিলও যে এখনো গতকালকের মতো গম্ভীর হয়ে আছে। উফ, এসব আর ভালো লাগছে না। আমি কি এমন করে ফেলেছি যে সবাই আমার সাথে এমন ব্যবহার করছে? এখন তো দেখছি এর থেকে ভালো হতো কালকে যদি আমার কোনো কিছু হয়ে যেত, তাহলেই বোধহয় সবাই খুশি হতো। মাহি নিহার কান্নার শব্দে ঘুম থেকে উঠে বসে এবং নিহাকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু নিহা তো কোনোভাবেই থামছে না। নিহা বলে, প্লিজ মাহি, আমাকে ডিস্টার্ব করিস না, দয়া করে আমাকে একা থাকতে দে। মাহি আর কিছু বলেনি, মন খারাপ করে নিচে চলে আসে। বাড়িটা কেমন যেন নীরব হয়ে আছে। অন্যদিন হলে যদি নিহাপু বাসায় আসতো তাহলে পুরো বাড়ি গম গম করতো। নিহা আর মাহির দুষ্টুমিতে নিহা যে সব সময় সবাইকে মাতিয়ে রাখে, আর খুব সহজেই সবাইকে হাসাতেও পারে। এসব ভেবে মাহির মন খারাপ হচ্ছে। নাবিল নিচে এসে সোফায় বসে, এর মধ্যে রিফাতও চলে আসে। নিহার আম্মু নাবিলের আম্মু দুজনেই এখানে এসে বসে। নাবিলের আম্মু রিফাতের আম্মুর দাওয়াতের কথা যেই না বলতে যাবে, সেই মুহূর্তে নাবিলের ফোনে রিফাতের আম্মু কল দেয় এবং নাবিলকেও দাওয়াত দেয়। নিহার কাছে ফোনটা দেওয়ার কথা বললে নাবিল বলে, সমস্যা নেই আন্টি, আমি নিহাকে বলে দিব। আসলে নিহা একটু ওয়াশরুমে গেছে। তারপর আর কিছুক্ষণ কথা বলে কলটা কেটে দেয় রিফাতের আম্মু নিজেই। রিফাতকে উদ্দেশ্য করে বলতে শুরু করে যে, তুই ছুটি তাহলে নিয়ে নে, আমার তো সপ্তাহখানিক বন্ধ আছে, আর মাহির স্কুলে ফোন দিয়ে ছুটি নিয়ে নেব, সমস্যা নেই। আর কালকে গেলে হয় না? কালকে কেন? আজকে সন্ধ্যায় বের হয়ে পড়বো। আর বিয়ে বাড়িতে একটু আগেই তো যাওয়া লাগে। আর আম্মু বলে দিয়েছে আজকেই যেন চলে যাই, নইলে কিন্তু রাগ করবে আম্মু। সমস্যা নেই, তবে সবার তো কিছু কেনাকাটা করা দরকার। তা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, ওখানে গিয়ে সবাই একসাথে শপিং করে নেব। এর মধ্যে মাহি এসে ফুপ্পির পাশে বসে। নাবিল মাহিকে উদ্দেশ্য করে বলে, নিহা কোথায়? মাহি ভাইয়ের দিকে তাকিয়ে বলে, নিহাপুকে দেখলাম রুমে বসে কান্না করছে, আর কি জানি বলছে। আমাকে রুম থেকে বের করে দিয়েছে, একটু একা থাকতে চায়। তুমি গিয়ে নিহাকে বলো সবাই ওর জন্য অপেক্ষা করছে, আর দেরি যেন না হয়। নাবিল মাহিকে শান্ত গলায় বলে। মাহি আর 1 মিনিটও দেরি করেনি, দৌড়ে নিহার কাছে যায়। গিয়ে দেখে নিহা একা একা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। অবশ্য কান্না করছে কিনা তা পেছন দিক থেকে বোঝা যাচ্ছে না। মাহি ডাক দেয়, নিহাপু, তোমাকে নিচে ডাকছে, তোমার জন্য সবাই অপেক্ষা করছে, চলো। নিহা কোনো উত্তর দেয়নি। দুহাতে মুখটা মুছে মাহির দিকে তাকিয়ে বলে, চল। এরপর মাথায় বড় করে ওড়নাটা টেনে দেয়, কারণ সারা রাত ঘুমাতে না পারায় মুখটা ফুলে আছে, যা দেখলে ওর আম্মু বকা দিবে। নিহা তো নিহার আম্মুকে চিনে, উনি আদরের সময় আদর করে ঠিকই, তবে শাসনের সময় কোনো কমতি রাখে না। মাহি আগে নেমে আসে, আর পেছন পেছন নিহাও আসে। চোরের মতো মাথা নুয়ে আসছে নিহা। নিহা এদিকে আসার আগেই নাবিল উঠে দাঁড়ায়, যা দেখে নিহা একটু ভয় পেয়ে যায়। নিহা দুপা পিছিয়ে গিয়ে দাঁড়ায়। নাবিল একবার গভীরভাবে নিহার মুখের দিকে তাকিয়ে আবার অন্যদিকে তাকায়। নাবিল পকেটে হাত দিয়ে সোজা ড্রয়িং রুমের দেয়ালে ঝোলানো ছবিটাই তাকিয়ে থাকে, যেখানে ছোটবেলার ছবি আছে নিহার নাবিলের। কেউ কিছু বলছে না, সবাই নিশ্চুপ। নাবিল এখন আগের মতোই দাঁড়িয়ে আছে। হঠাৎ করে বলে, ফুপ্পি, তুমি নিহার মতামত নিয়েছিলে বিয়ের সময়?
নিহার আম্মু কথাটা শুনে ঘাবড়ে গেছে। কি উত্তর দেবেন উনি? কোনো কিছু বলেননি। নাবিল শান্ত গলায় আবার জিজ্ঞেস করে, কি হলো, কিছু বলছো না যে? এখন উনি কিছু বলছেন না। নাবিল একবার মাহির দিকে তাকিয়ে ইশারা করে ভিতরে যেতে, কারণ এখানে বড়দের কথা হচ্ছে। মাহির না থাকলেও চলবে। এবার নিহার আম্মু বলে, আ আ আ আ আ আসলে আ আ আ আ আ আ আমি। নাবিল হাত দিয়ে ইশারা করে থামিয়ে দেয় এবং বলে, তুমি এটা না করলেও পারতে। বিয়ে তো সারা জীবনের ব্যাপার। যেখানে ভালোবাসা থাকে না সেখানে সংসার হয় না। নাবিলের কথা শুনে নিহা শুধু কাঁপছে। নাবিল অনেক বেশি রেগে আছে যে আজ অব্দি এমন রূপ নাবিলের নিহা কখনো দেখেনি। আজকে নাবিল পুরো সিরিয়াস মোডে আছে। নাবিলের আম্মু বলে, তাতে কি হয়েছে বাবা, তুমি তো নিহাকে ভালোবাসো, এতে হবে না? নাবিল চোখ গরম করে একবার মায়ের দিকে তাকায়। কেউ আর কিছু বলেনি। নিহা তো এই কথা শুনে কিছুই বুঝতে পারছে না। নাবিল ভালোবাসে কথাটা শুনে কেমন যেন লাগলো। নাবিল এবার চিল্লাতে চিল্লাতে বলে, কেন? হ্যাঁ, নিহা কি ছোট এখনো? নিহার মতামতটা নেয়ার তো দরকার ছিল, তাই না? তোমরা কেউ ঠিক করনি। তখন না হয় একজন কষ্ট পেত, আর এখন সবাই কষ্ট পাচ্ছে। আমি যে এগুলো আর নিতে পারছি না। আসলে তোমরা সবাই কি চাও? আমি আবার সারা জীবনের জন্য তোমাদের থেকে হারিয়ে যাই? রিফাত নাবিলকে শান্ত করার চেষ্টা করছে, আর নিহা তো নাবিলের চিল্লানি শুনেই কান্না করে দিয়েছে। এবার নাবিলের আরও বেশি রাগ হয়। হাতের কাছে থাকা ফুলের টপটা ছুঁড়ে ফেলে দেয়। নিহাকে ধমক দিয়ে বলে, একদম চুপ। এখন কোনো নাটক করবি না। বিয়ের আগে তো একবারও বলতে পারিসনি যে তুই রাজি না। তোর কি মুক্তি চাই? তো যা, বিয়ে বাড়ি থেকে ফিরে এসে ওটাও দিয়ে দেবো। আর তোমরা সবাই শুনে রাখো, আমি সামনের মাসেই নিহাকে ডিভোর্স দিয়ে আবার বিদেশে চলে যাচ্ছি। আর যতদিন বেঁচে আছি ওখানেই থাকবো। আমার আর কাউকে লাগবে না, কাউকে না। কথাটা বলে নাবিল উপরে নিজের রুমে চলে যায়। নাবিল চলে যাওয়ার পর রিফাতও নিজের রুমে চলে যায়। নিহা এখনো দাঁড়িয়ে কান্না করছে। নিহার আম্মু এসে নিহার গালে ঠাস করে একটা চড় বসিয়ে দেয়, আর একটা দিতে গেলে নাবিলের আম্মু থামিয়ে বলে, কি করছো কি? মেয়েটাকে তুমি মারছো কেন? ছেলে মানুষ, হয়তো কোনো কিছু বলে ফেলেছে, বোঝালে ঠিক আমাদের মেয়েটাকে বুঝবে। আর কাঁদিস না মা। বলে নিহার চোখের পানি মুছে দেয়। নিহার মায়ের দিকে তাকিয়ে বলে, সব কিছু এর আগেই ঠিক হয়ে যাবে। দেখো, তুমি এসব নিয়ে চিন্তা করো না। আমাদের তো এখন সব কিছু গোছগাছ করতে হবে নাকি? আবার সন্ধ্যাবেলায় বের হতে হবে তো। তারপর নাবিলের আম্মু নাবিলের আব্বুকে একটা কল দেয়। নিহাকে নিয়ে নিহার আম্মু বাসায় চলে যায়। বাসা থেকে সবকিছু গোছগাছ করে বিকালে এখানে চলে আসবে। নিহার মাথায় হাত বুলিয়ে দিয়েছে মামনি যেন মন খারাপ করে না থাকে। নিহার আম্মু এরপর থেকে আর নিহার সাথে কোনো কথা বলেনি। নিহা শুধু আড়াল থেকে শুনেছে আম্মু আব্বুকে ফোন দিয়ে কান্নাকাটি করছে। ওরা ভীষণ কষ্ট পেয়েছে, যা দেখেই বোঝা যাচ্ছে। আসলে নিহা তো নাবিলকে ভালোবাসে না, তবে এমনটাও না যে বিয়ে করে ডিভোর্স চাই। হয়তো ওর আগে ওই দিন এতগুলো কথা বলছে, কিন্তু আজ বুঝতে পারছে একজন মানুষের দরকার আছে কিনা যে কিনা সব পরিস্থিতিতে আগলে রাখবে, ঠিক যেমনটা আজকে নাবিল করেছে। এত বড় বিপদ থেকে বাঁচিয়েছে। আর নিহা কোনোভাবেই মিলাতে পারছে না যে নাবিল ওকে ভালোবাসে, কিন্তু নাবিল যে এত বছর বিদেশে ছিল, তাহলে ওকে ভালোবাসলো কখন? কিছুই বুঝতে পারছে না। মাকে যে জিজ্ঞেস করবে তারও কোনো উপায় নেই। তাও একটু ফ্রেশ হয়ে গোছগাছ করছে। কোথায় যাবে নিহা এটাও জানে না। তবে শুধু নাবিলের থেকে এটুকুই তখন শুনেছে বিয়েতে যাবে, তাই কিছু ভালো জামা কাপড় গুছিয়ে নেয়। বেশি কিছু নেয়নি, তবে যা দরকার তা নিয়েছে। মনটা ভালো থাকলে হয়তো আরও বেশি ভালো লাগতো। কতদিন হলো বাসা থেকে বের হওয়া হয় না, তারপর আবার পরিবারের সাথে। যদিও আজ বের হচ্ছে, তবে নিহার মনে কোনো প্রকার আনন্দ নেই। শুধুমাত্র যেতে হবে বিধায় যাচ্ছে। নিহার আম্মু একবার বলে দিয়েছে হাতে যেন চুড়িগুলোও পরে নেয়, কারণ যেখানে ওরা যাবে সবাই এসব বিষয় ফলো করবে। পুরো যেন নাবিলের বউ হয়ে যাচ্ছে এমনভাবে থাকে, আর কারোর সাথে যেন কোনো খারাপ ব্যবহার না করে। নিহা আচ্ছা বলে সম্মতি জানায়। আসলে নিহারও খুব পছন্দ হাতে বালা পরা। হাতটা দেখতে খুব সুন্দর লাগে, তাই মায়ের কথা শুনে খারাপ লাগেনি। বাসায় সব কিছু গুছিয়ে নিজের জিনিসপত্র গোছগাছ করে। দুপুরে খাবার খেয়ে আবার নাবিলদের বাসায় চলে আসে। নাবিল কথা বলা শেষ করে উপরে এসে ঘন্টাখানেক একা বসে থাকে। তারপর রুম থেকে বের হয়ে নাস্তা করে নেয় সবার সাথে। এক জায়গায় যেতে হলে যে রাগ করে বসে থাকা যাবে না, এতে রিফাতও যে কষ্ট পাবে। এরপর মাহির স্কুলে ফোন দিয়ে সপ্তাহখানেকের ছুটি নিয়ে নেয়। আগে থেকে ছুটি না নিলে পরে পানিশমেন্ট দেয়। সবাই সবার জিনিসপত্রগুলো গুছিয়ে নেয়। নাবিলও নিজের সব গুছিয়ে নিয়েছে। আবার কিছু একটা দরকারে বাজারে গেছে। এখান থেকে না নিলে পরে আবার দরকারের সময় এদিকে ওদিকে ছোটাছুটি করতে হবে। নিহা বাসায় এসে মাহির সাথে বসে আড্ডা দিচ্ছে, আর মাহি নিহার ফোনে অনুষ্ঠানের দিন তোলা সবগুলো ছবি বসে বসে দেখছে। নিহা গুনগুন করে গান গাইছে। এসেছে প্রায় অনেকক্ষণ, একবারও নাবিলকে দেখেনি নিহা। বুঝতে পারছে নাবিল ইচ্ছা করে সামনে আসছে না নিহার। মনে মনে ভাবে, সত্যি কি ভাই আমাকে ডিস্টার্ব দিয়ে দেবে? আহা, জীবনটা সত্যি কেমন যেন হয়ে গেল। আচ্ছা, আমিও কি এমনটাই চেয়েছিলাম?
আর কিছু ভাবতে পারছে না নেহা। আগে বেড়ানোটা শেষ হোক, তারপর সবটা ভাবা যাবে। মাহির থেকে এইমাত্র জানতে পারলো নেহা ওরা সবাই রিফাতের বাসায় যাচ্ছে, কারণ রিফাতের কাজিনের বিয়েতে দাওয়াত দিয়েছে। মাহি তো খুব খুশি, গ্রামে বেড়াতে যাচ্ছে। শহরের মানুষ আসলে গ্রামে গেলে অনেক বেশি খুশি হয়, খোলামেলাভাবে ঘুরতে পারে, মাটি মানুষ সবার সাথে সময় কাটাতে পারে, পছন্দ করে। নিহারও ভালো লাগছে, কারণ সময় কাটাতে পারবে আর গ্রামটা ঘুরেও দেখতে পারবে। আপাতত নেহাও খুশি, যদিও লাফালাফি করার মতো খুশি না, তবে কিছুটা স্বস্তি তো লাগছে। সন্ধ্যা হয়ে গেছে, সবাই রেডি হয়ে নিয়েছে, কিন্তু নেহা এখনও ঘুম থেকে উঠছেই না। সে কখন ঘুমিয়েছে, ওঠার কোনো নামগন্ধই নেই। এবার নিহার আম্মু বকাঝকা করে তুলে নিহাকে। নিহা ঘুম ঘুম চোখে কোনো রকম রেডি হয়। নাবিল, রিফাত, মাহি সবাই বেরিয়ে গাড়িতে বসে অপেক্ষা করছে। নিহার জন্য মামনি আর নিহার আম্মু বসে আছে। নিহা একটা লং জামা পরে নেয়, হাতে চুড়ি, কানে ঝুমকার, গলায় চেন, সব মিলিয়ে খুব সুন্দর লাগছে নিহাকে। নাবিল নিজে গাড়ি ড্রাইভ করছে আর সাথে রিফাত বসেছে। নিহাকে একবার লুকিয়ে গ্লাস দিয়ে নাবিল দেখে। নিহা নাবিলকে দেখতে পায়নি, তবে বুঝতে পারছে নাবিল নিজেই গাড়ি ড্রাইভ করছে। নিহার আগের দিন ঘুম না হওয়ায় এখনও ঘুম লেগে আছে চোখে। অনেকটা পথ জার্নি করতে হবে। প্রায় ভোরের দিকে গিয়ে সবাই ঠিক জায়গায় পৌঁছাবে। রাতের ডিনারটা মাঝপথে সবাই করে নেবে। গাড়িতে বসে বসে রাতের শহরটা নিহা দেখছে। নিহার একটা ইচ্ছা আছে, একদিন প্রিয় মানুষটার সাথে পুরো রাতের শহর ঘুরে দেখবে। কিছু দূর যাওয়ার পর গাড়ি থামায় মাহি, নাকি কিছু খাবার খাবে। আসলে অনেক অনেক বেশি গরম, তাই ঠান্ডা জাতীয় খাবারের কিছু দরকার। আর এতটা জার্নি যখন করবে তাহলে তো কিছু খাবার নেওয়ার দরকারই। গাড়ি সাইড করে মাহিকে নিয়ে দোকানে যায় রিফাত আর নাবিল, আর বাকিরা গাড়িতেই বসে আছে। নিহার অনেক বেশি মন খারাপ হয়। একবার ওরা নিহাকে সাথে যাওয়ার কথাও বলেনি, আর কিছু খাবে কিনা একবার জিজ্ঞেসও করলো না। এমনিতেই নিহার খিদে পেয়েছে। শোয়া থেকে উঠে কিছু খাওয়া নিহার সবসময়ের অভ্যাস। নিহা মন খারাপ করে বসে থাকে। আম্মুকে বলে। নিহা গাড়ি থেকে নেমে পাশের দোকান থেকে একটা আইসক্রিম নিয়ে আসে। এখন ওরা আসেনি, তাই বসে বসে খেয়ে নেয় নিহা। খাওয়া শেষ করার পর ওরা চলে আসে। নিহার ওদিকে তাকায়নি। মায়ে খাবারগুলো গাড়িতে রেখে উঠে বসে, আর নিহা এসব ইগনোর করার জন্য কানে হেডফোন গুঁজে গান শুনছে এবং চোখ বুজে শুয়ে আছে। সব থেকে প্রিয় গানটা এখন শুনছে। আসলে প্রিয় গানগুলো শুনলে মনটা ভালো হয়ে পুরো মোডটাই চেঞ্জ হয়ে যায়। নাবিল ভুরুকুচকে গাড়িতে ওঠার সময় নিহার দিকে তাকায়, এরপর আবার গাড়ি চলতে থাকে আপন গতিতে। এক একজন এক এক খাবার খাচ্ছে গাড়িতে বসে। যদিও নিহাকে সবাই বলেছে খেতে, কিন্তু নিহা খায়নি। মাহি কয়েকবার বলেছে নিহাকে খেতে, কিন্তু নিহা খায়নি। মাহি কিন্তু নিহার পছন্দের কিছু চকলেট আর চিপসও সাথে করে এনেছে। নাবিল আগে থেকে বারণ করেছে বলে নিহাকে নিয়ে যায়নি, নয়তো নিহাকে সাথে করে নিয়ে যেত। মাহিও বুঝতে পেরেছে নিহা আপু মন খারাপ করেছে, আর নাবিল যে এটার জন্যই নিহাকে সাথে করে নিয়ে যায়নি। রাত 11টায় গাড়ি একটা রেস্টুরেন্টের সামনে দাঁড় করিয়ে সবাই বের হয় ডিনার করবে বলে, কিন্তু নিহা গভীর ঘুমে আছে। কয়েকবার ডাক দেওয়ার পর বলে খাবে না, পড়েছে এক বিপদে। নিহাকে একা রেখেও তো যেতে পারছে না ওরা, তাই নাবিল রিফাতকে সবার আগে পাঠিয়ে দেয়, বলেছে ওদেরকে নিয়ে খাবার খেয়ে আসতে। আর নাবিল গাড়িতেই আছে নিহার সাথে, আর ওদের জন্য বার্গার, স্যান্ডউইচ আর ঠান্ডা নিয়ে আসার জন্য বলে। পরে গাড়িতে খেয়ে নেবে, কারণ নিহা যে না খেয়ে থাকতে পারে না, মাঝরাতে হলেও খাবার খুঁজবে, তখন তার কোথাও গাড়ি থামাতেও পারবে না। এরপর সবাই রেস্টুরেন্টের ভেতরে চলে যায়। নিহা এখন গভীর ঘুমে তলিয়ে আছে, আর নাবিল গাড়ির ভেতরে বসে গান শুনতে থাকে। নিহার দিকে তাকিয়ে এখনো বসে আছে। নিহার ঘুম যে সহজে ভাঙবে না। ঘুমন্ত অবস্থায় নেহাকে কত সুন্দর লাগছে। বউ সেজে থাকলে নাবিলের বেশি ভালো লাগে। নাবিলের স্বপ্ন পুরো বাড়ি বউ সেজে ঘুরবে নিহা। মাথায় থাকবে কাপড় যা শুধু নাবিলের সামনে গিয়ে নামিয়ে ফেলবে। হাতে থাকবে চুড়ি, নিজ হাতে নাবিলের জন্য রান্না করবে। আর হাড়ির সাথে লেগে চুড়ির ঝনঝন শব্দে নাবিল এসে পৌঁছাবে নিহার কাছে। পেছন দিক দিয়ে জড়িয়ে ধরবে তার প্রেয়সীকে। দুজন একসাথে বসে প্রতিদিন নিয়ম করে খাবার খাবে, নিজ হাতে খাইয়ে দিবে নাবিলকে। এসব ভাবতে ভাবতে দেখতে পাই ওরা সবাই চলে এসেছে। তারপর নিহার দিকে তাকিয়ে বড় করে একটা দীর্ঘশ্বাস ফেলে, সোজা হয়ে বসে। রিফাত খাবারগুলো গাড়িতে রেখে দেয়। তারপর এবার রিফাত গাড়ি ড্রাইভ করে। গাড়িতে আপাতত সবাই গভীর ঘুমে। মাঝরাত এখন, শুধু নাবিল আর রিফাত জেগে আছে। রিফাত তো গাড়ি ড্রাইভ করছে, ঘুমাতে পারবে না, তাই নাবিলও সাথে সাথে জেগে আছে। মাঝে মাঝে দুজন গল্পও করছে যেন বোরিং না লাগে। এখন চারপাশে সবগুলো গ্রাম, এত রাতের বেলা গ্রামের পথ, চারপাশটা কেমন যেন ভয়ঙ্কর লাগছে। নিহারও ঘুম ভেঙে যায়। বেচারি ঘুম ভাঙে ঠিকই, তবে সবাই যে গভীর ঘুমে। বাইরে তাকাতে কেমন যেন ভয় লাগছে নিহার। সামনে তাকিয়ে দেখে দিব্যি গল্প করে যাচ্ছে রিফাত আর নাবিল। প্রচুর খিদেও লেগেছে, তার উপর ভয় লাগছে। নিহা আস্তে করে নিজের মাকে ডাকে। নিহার আম্মু বলে, বিরক্ত করিস না তো নিহা, চুপচাপ ঘুমিয়ে থাক, আরও অনেকটা পথ বাকি। এরপর নিহা মাহিকে ডাক দেয়। মাহিরও একই অবস্থা। এদিকে নিজের ফোনটা চার্জ নেই, না হলে গান শুনতে পারতো, তাহলে যদি ভয় একটু কম লাগতো। আবার যেই মাকে ডাক দেয়, নাবিল শুনে ফেলে। নাবিল বুঝতে পারছে নিহা জেগে আছে, আর চোখে তাকিয়ে দেখে নিহা মুখটা মলিন করে বসে আছে।
নাবিল বুঝতে পারছে নিহার খিদে পেয়েছে, তাই রিফাতকে ইশারা বলে নিহাকে খাবার দেওয়ার জন্য। প্রথমে নিহা খাবার নিতে চায়নি, পরে খাবার খিদে পেয়েছে দেখে নেয়। তবে নাবিলের প্রতি খুব রাগ হচ্ছে। কেমন লোক রে বাবা, একবার কথা পর্যন্ত বলছে না, তারপর বসে বসে অল্প অল্প করে খাবার খেতে থাকে। পেছনে বসে নিহা খাচ্ছে দেখে নাবিলও সামনে বসে নিজের খাবারগুলো খায়। তবে নিহা বুঝতেও পারছে না যে নাবিল সামনে বসে খাচ্ছে। এভাবে প্রায় ভোরবেলা সবাই গিয়ে পৌঁছায়। এখনও ফজরের আজান হতে অনেক বাকি, এর আগেই সবাই পৌঁছে গেছে। আজকে রিফাতের বাসায় এসেছে ওরা। এখান থেকে বেশি দূরে না রিফাতের নানু বাড়ি, তো এখান থেকে গিয়ে সব কিছুতে অ্যাটেন্ড করবে সবাই। রিফাতের আম্মু ঘুম থেকে উঠে ওদেরকে ভেতরে নিয়ে যায়, সবার সাথে কথা বলে। মাহি আর নিহাকে আলতো করে জড়িয়ে ধরে মাথায় চুমু খায়। নিহার দিকে তাকিয়ে বলে, বাব্বা, আমাদের বৌমাকে তো পাক্কা গিন্নির মতো লাগছে। নিহা একটা মুচকি হাসি দেয়। নাবিলও পাশে থেকে সবটা দেখে, মনে মনে খুশিই হয়। যাক, নিহা এটুকু সম্মান বজায় রেখেছে যে ও এখন বউ। আর আন্টির মুখে নিহার প্রশংসা শুনে মনে মনে খুশি হয়। তারপর মাহিকে চুমু খেয়ে বলে, আমার ছোট্ট বুড়ি মেয়েটা। কথাটা শুনে সবাই জোরে হেসে দেয়। মাহি বলে, এটা কিন্তু ঠিক করলে না তুমি আন্টি। সবাই কি আমাকে জোকার পেয়েছো? হাসছো যে? তারপর সবাই চুপ করে যায়। রিফাতের খুব ভালো লাগছে দুই পরিবারে এত সুন্দর সম্পর্ক দেখে। রিফাতের বাড়িটাও বিশাল বড়, দোতলা বাড়ি। গ্রাম হলেও সিস্টেম আর সবকিছু ওদের শহরের মতোই, তবে বাইরের সবটা গ্রামীণ। এখন রাত হওয়ায় এত কিছু বুঝতে পারছে না। সবাই খুব ক্লান্ত হয়ে আছে। আগে সবাইকে রেস্ট নিতে হবে। নিহার আম্মু নাবিলের আম্মু এক রুমে চলে যায়। ওরা তিনজন একসাথে থাকবে। রিফাতের আব্বুও বাসায় নেই, উনি কালকে আসবে। বিয়ে বাড়ির কাছে রিফাতের মামার সাথে এক জায়গায় গেছে। রিফাতকে বলে দেয় সবাইকে রুমে যেন নিয়ে যায় এবং দেখিয়ে দেয়। নাবিল আর নিহাকে একটা রুমে রেখে আর এক রুমে মাহিকে নিয়ে যায়। মাহি বরাবরই একা থাকতে পছন্দ করে। এত মানুষের সাথে হাবিজাবি মাহি এত পছন্দ করে না। আর মাহির পাশের রুমেই থাকবে রিফাত। আর রিফাত ইচ্ছে করে মাহিকে এই রুমে এনেছে, যেন মাহি ভয় না পায় ঘুম ভেঙে গেলে। সবাইকে সবার রুমে দিয়ে রিফাত নিজের রুমে চলে যায়। গাড়ি পার্কিং করে রেখে এসেছে, লাগেজ এখনও ভেতরে নিয়ে আসেনি, সকালে আনবে। প্রত্যেক রুমে যা যা আছে তা নিয়ে সবাই ফ্রেশ হয়ে শুয়ে পড়তে পারবে আজকের রাত। নাবিল রুমে এসে ফ্রেশ হতে চলে যায়। নিহা যেভাবে ছিল সেভাবেই গুটি মেরে শুয়ে পড়েছে বিছানার এক কোনায়। নাবিল ফ্রেশ হয়ে এসে তাকিয়ে দেখে নিহা এভাবেই শুয়ে আছে। মাথা থেকে ওড়নার সেফটি পিনটাও খুলেনি। নিহার দিকে তাকিয়ে নাবিল আস্তে করে বলে, অলস মেয়ে কোথাকার। আর দেরি করে না নাবিল। নাবিলের নিজেরও অনেক বেশি ক্লান্ত লাগছে। পুরো রাস্তায় যে একবারও ঘুমাতে পারেনি। তাই নাবিল লাইটটা অফ করে পাশে থাকা কাঁথা টেনে নিহার শরীরে দিয়ে মাঝখানে অনেকটা দূরত্ব রেখে নিজেও শুয়ে পড়ে। শহরে যদিও প্রচুর গরম, কিন্তু এখানে এসে বুঝতে পারছে হালকা শীত লাগছে। তবে শুয়ে পড়তেই নাবিলও ঘুমিয়ে পড়ে। নিজের রুমে এসে ফ্রেশ না হয়ে মাহিও শুয়ে পড়ে। অবশ্য ক্লান্ত থাকায় আগেই শুয়ে পড়েছে, না হলে আগে সবটা ঘুরে ঘুরে দেখতো রুমের। মাহি খুবই সচেতন মানুষ। কোথাও গেলে রুম পুরোটা চেক না করে রেস্ট নেয় না। তবে আজ আর এটা করেনি। কেন জানি মাহির কাছে নিজের বাড়ির মতোই লাগছে। একটু দেরিতেই নিহার আম্মু নাবিলার আম্মু ঘুম থেকে ওঠে। তবে রিফাতের আম্মু অনেক আগেই ঘুম থেকে উঠে রান্না করে নিয়েছেন। সবাই ক্লান্ত, এত রাতে এসে শুয়েছে, তাই আর ডাক দেয়নি। বড়রা উঠে পড়লেও বাকিরা এখনও ঘুম থেকে ওঠেনি, তাই বড়রা একসাথে বসে নাস্তা করে নেয়। রিফাতের আম্মুর সাথে সাহায্য করার জন্য লোক আছে। রিফাতের রহিমা আন্টি যদিও কাজের লোক, তবে রিফাত তাকে আন্টি বলেই ডাকে। বড়রা খাওয়া দাওয়া শেষ করে আড্ডা দিচ্ছে। এই সময় নাবিল আর রিফাত ঘুম থেকে উঠে নিচে চলে আসে। নাবিলের ঘুম ভাঙে। উঠে দেখে নিহা এখনও ঘুমিয়ে আছে। এত বেলা অবধি কখনো নাবিল ঘুমায় না, তাই শব্দ না করে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে যায়। রুম থেকে যাওয়ার সময় রিফাতের রুম চোখে পড়ে এবং ওখানে গিয়ে রিফাতকে ডেকে তুলে ওকে ফ্রেশ করিয়ে নিচে চলে আসে। এরপর সবার সাথে বসে দুজন কথা বলতে শুরু করে। এক পর্যায়ে রিফাতের আম্মু বকাঝকা করে আড্ডা থেকে তুলে খাবার খেতে নিয়ে যায়। আগে নাস্তা করতে হবে, তারপর আড্ডা। মাহিকে ডেকে তুলে মাহির আম্মু, কিন্তু নিহাকে কেউ তুলতেই পারছে না। নিহা আরও ঘুমোতে চায়, তাই আর কেউ বৃথা চেষ্টা করেনি। নাবিল আর রিফাত নাস্তা সেরে, যদিও নাস্তার সময় অনেক আগেই শেষ, বাইরে বের হয়। গ্রাম হলো এমন একটা জায়গা যেখানে থাকলেই মনটা ফ্রেশ লাগে। আর এই গ্রামে এসে যদি গ্রামীণ হাওয়া উপভোগ করা না যায়, তাহলে যে জীবনটাই বৃথা। নাবিল আর রিফাত বেশি দূর যায়নি। বাজারে বসে চা খেয়ে একটু হাঁটাহাঁটি করেছে। গ্রামের অনেক কিছু রিফাত ভালো করে চিনেও না। সেই ছোট্টবেলা থেকে বাড়িতে আর থাকা হয় না। গ্রামের সবকিছু এখন আগের থেকে ভিন্ন, পরিবর্তন হয়েছে অনেক কিছু। এখন অবশ্য আগের থেকেও অনেকটা উন্নত হয়েছে। আসলে নিজের বাড়ি চারপাশ সবকিছুতে একটা শান্তি আছে, যা রিফাত এখন বুঝতে পারছে। গ্রামের মানুষগুলো দেখেই কথা বলছে আর নাবিলকে আপন করে নানা কথা জিজ্ঞেস করছে। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর নাবিল আর রিফাত বাসায় চলে আসে। বাসায় এসে দেখে সবাই বসে আড্ডা দিচ্ছে। দুপুর হয়ে গেছে। নাবিল চারপাশে তাকিয়ে দেখে নিহা এখানে কোথাও নেই, বাকি সবাই এখানেই আছে। রিফাত আর নাবিল উপরে যাওয়ার সময় নিহার আম্মু নাবিলকে বলে,
বাবা তুমি একটু নিহাকে ডেকে দিও, কত বেলা হয়েছে এখনো ঘুম থেকে উঠেনি। মেয়েটা রাতেও তেমন কিছু খায়নি, এখনো নাস্তা করেনি। দুপুরের খাবারটাও খেতে হবে নাকি, না হলে তো শরীর খারাপ করবে। নাবিল আর এখানে দাঁড়ায়নি, সোজা চলে যায় উপরে। মনে মনে বলে, বাবা মহারানী এখনো ঘুমিয়ে, ওনার রাতটা বোধহয় আজকে আর শেষ হওয়ার নয়। এসব ভাবতে ভাবতে রুমে চলে আসে। রুমে গিয়ে দেখে নিহা শরীরে কাঁথা দিয়ে বিছানার উপরে বসে আছে, মাথায় দেওয়া ওড়নাটা এলোমেলো হয়ে আছে। নাবিল নিহার দিকে আর চোখে তাকিয়ে বলে, পাগল কোথাকার, দেখে মনে হচ্ছে পাগল, তাতে কি ওনার তো আবার এসবে খেয়াল নেই। তারপর পকেট থেকে ওয়ালেটটা রেখে ওয়াশরুমে যাওয়ার জন্য পা বাড়াতেই নিহা বলে, আমার লাগেজটা আনার ব্যবস্থা করলে ভালো হতো। রুম থেকে বেরও হতে পারছি না, ফ্রেশও হতে পারছি না, যদি একটু ব্যবস্থা। আর কিছু বলতে পারেনি। এর আগেই নাবিল কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে যায়। নিহা ভুরু কুচকে তাকিয়ে আস্তে আস্তে বলে, আজব লোক তো, উনি ভাব ধরে আছেন। বাবা, এমন ভাব ছেলেদেরও আছে জানা ছিল না তো। তারপর মন খারাপ করে বসে থাকে এখানে। মাহিকেও দেখতে পারছে না, নয়তো মাহিকে নিচে কাউকে বলিয়ে আনার ব্যবস্থা করত। অনেকক্ষণ যাবৎ বসে আছে, কেউ আসেনি। এবার মাত্র নাবিলের দেখা পেল, এখন সেও উধাও। জাস্ট সব মিলিয়ে খুব বিরক্ত লাগছে। কিছুক্ষণের মধ্যে নাবিল লাগেজ হতে রুমে প্রবেশ করে। নিহা দেখে কিছুটা খুশি হয়, তবে প্রকাশ করে না। নাবিল কোনো কথা না বলে লাগেজগুলো রেখে ওয়াশরুমে চলে যায়। আর নিহা এবার বিছানা থেকে নেমে আসে। তারপর আস্তে আস্তে ওড়নার সেফটিপিনগুলো আগে খুলে, এরপর সুন্দর একটা 3 পিস নিয়ে নেয়। নাবিল বের হলে নিহা ওয়াশরুমে চলে যাবে। নাবিল বের হচ্ছে না দেখে গিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে। বাইরে তাকিয়ে দেখে খুব সুন্দর লাগছে গ্রাম্য দৃশ্যগুলো। আসলে নিহারও তেমন কোনো আত্মীয় নেই গ্রামে, তাই কখন আসা হয়নি। কিছুক্ষণের মধ্যে নাবিল ওয়াশরুম থেকে বের হয়ে আসে, একেবারে শাওয়ার নিয়েই বের হয়েছে। নিহা একবার গাড়ির দিকে তাকিয়ে দেখে এখন দুপুর হয়ে গেছে। এরপর নিহাও শাওয়ার নিয়েই নেয়। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে নাবিল কার সাথে যেন বসে বসে ফোনে কথা বলছে, তবে খুব আস্তে আস্তে কথা বলছে, যেমন করে একজন প্রেমিক প্রেমিকা কথা বলে ঠিক তেমন মনে হচ্ছে নিহার কাছে। আবার হেসেও কথা বলছে। নিহার ভুরু কুচকে আসে ব্যাপারটা দেখে। নিহা অনেক বেশি অবাক হয়, কারণ আজ অব্দি সে নাবিলকে এমনভাবে কারোর সাথে কথা বলতে দেখেনি, তাই একটু বেশি অবাক হয়েছে। আর অবাক হওয়ারই তো কথা, একবার নিহার দিকে তাকায়নি পর্যন্ত। নিহা পরিপাটি হয়ে রুম থেকে বের হওয়ার সময় রাগী লোকে একবার নাবিলের দিকে তাকিয়ে আবার চলে যায়। নিহা নিজেই বুঝতে পারছে না কেন যে এত রাগ হচ্ছে, আবার মনে মনে ভাবে, আচ্ছা ভাইয়ের কি কারোর সাথে কোনো সম্পর্ক আছে? আর সম্পর্ক থাকলে আমাকেই বা কেন বিয়ে করলো? কিছুই তো বুঝতে পারছি না। ধ্যাৎ, এসব আর ভালোই লাগে না। এসব ভাবতে ভাবতে নিচে চলে আসে নিহা। এসে দেখে সবাই একসাথে বসে আছে। নিহার আম্মু বলে, যাক বাবা, এতক্ষণে মহারানীর ঘুম ভাঙলো তাহলে। নিহা কিছু বলেনি, শুধু মাহির পাশে গিয়ে বসে। এর মধ্যে নাবিল আর রিফাতও নিচে চলে আসে। এবার সবাই মিলে বসে দুপুরে খাবার খাওয়ার জন্য। বিকেলে আবার বিয়ে বাড়ি যেতে হবে সবাইকে নিয়ে। আসলে তখন নাবিল তার এক মেয়ে ফ্রেন্ডের সাথে কথা বলছিল, যার সাথে পরিচয় হয়েছিল বিদেশে। রিফাত ও নাবিল দুজনেরই ভালো বন্ধু হয় মেয়েটা। কিছুদিন আগে ওখানে বিয়ে করে সেটেল হয় মেয়েটা, তাই নাবিলকে ফোন দিয়ে খোঁজ খবর নেয়। নাবিল আর রিফাতকে বিয়ের সময় ইনভাইটও করেছিল, তবে ওরা দেশের বাইরে যাবে না বলেই যায়নি। যদিও কোনোদিন প্রয়োজন পড়ে বিদেশে যাওয়ার, তাহলে অবশ্যই ওর সাথে দেখা করবে বলে দিয়েছে। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। বড়রা সবাই একটু আগে চলে গেছে বিয়ে বাড়ি, তবে ছোটরা কেউ এখনো যায়নি। রিফাত তাড়া দিচ্ছে সবাইকে রেডি হওয়ার জন্য। নিহা সুন্দর করে মাহির চুলটা বেঁধে দেয়। তেমন সাজেনি মাহি, চোখে একটু কাজল আর মাথাটা একটু বেঁধে নিয়েছে। নিহা মাহির দিকে তাকিয়ে বলে, ভাবছি আমার এই বুড়ি বোনটাকে এখানেই বিয়ে দিয়ে চলে যাব। নাবিল সোফায় বসে ওদের দুষ্টমিগুলো আর চোখে দেখছে। মাহি বলে, তোমার আরেকটা বিয়ে করতে ইচ্ছে করছে সেটা বললেই তো হয় নিহাপু, এত ঘুরিয়ে পেঁচিয়ে না বললেও বুঝতে পারতাম। বলে একটা চোখ টিপ মারে এবং কিছুটা দূরত্বে চলে যায় মাহি। না হলে যে নিহা দুই একটা দিয়ে দিতেও পারে। একবার মাহির দিকে তাকিয়ে চোখ রাঙায়, তারপর নিজেও সুন্দর করে রেডি হয়ে নেয়। চুলটা বেনি করে মাথায় সুন্দর করে কাপড়টা দিয়ে দেয়। নিহা নিজেকে দেখে নিজে একটা মুচকি হাসি দেয়। খুব ভালো লাগে এভাবে থাকতে নিহারও। তারপর নিজের দুহাতের চুড়িগুলো নাড়াচাড়া করতে করতে বলে, মাহি, আমাদের কিন্তু শেষ, আমরা রেডি। কিছুক্ষণের মধ্যে ওরা চারজন বের হয়ে পড়ে। আসলে যেদিক দিয়ে রিফাতের নানু বাড়ি যেতে হয়, ওদিকে কোনো গাড়ি নেই, হেঁটেই যেতে হয়। অবশ্য হেঁটে যাওয়ার জন্যই বেশি ভালো লাগছে, চারপাশের এত সুন্দর পরিবেশটা দেখতে পাচ্ছে। পিছনে নাবিল আর রিফাত কথা বলতে বলতে আসছে, আর সামনে মাহি আর নিহা। নিহা একবার পেছনে তাকিয়ে দেখে
নাবিল দুহাত পকেটে দিয়ে রিফাতের সাথে কথা বলতে বলতে আসছে। নেহার কাছে দেখে খুব সুন্দর লাগছে নাবিলকে, তাই মুস্কি একটা হাসি দেয়। এবার যে রাস্তাটা পার হতে হবে সেটা হলো জমি। জমির মাঝখানে চিকন রাস্তা থাকে, যাকে গ্রামের ভাষায় লাইল বলে। ওখান থেকে যেতে হবে। নিহার খুব ভয় করছে এদিক দিয়ে যেতে, কারণ এসব ঝোপঝাপে যদি সাপটাপ কিছু থাকে তাহলে যে রক্ষা নেই। রিফাত দেখিয়ে দেওয়ার জন্য সবার আগে যায়, তার পেছনে মাহিও ভয়ে ভয়ে আসছে, আর নিহা তো আসতেই চাচ্ছে না। নাবিল এবার ধমক দিয়ে বলে, কি হচ্ছে কি নিহা? আমাদের যেতে হবে তো নাকি? দেখো মাহিও কিন্তু চলে গেছে। তাও নিহার ভয় করছে, কি আর করার। তাই নাবিল নেহার হাত ধরে ধরে নিয়ে যায়। এবার কিছুটা কম ভয় পাচ্ছে নেহা। মাহি আর রিফাত দূর থেকে ওদের কাণ্ড দেখছে। এখানে আসার পর থেকে মাহি আর রিফাত তো কথাই বলতে পারছে না, সবাই সবার মতো ব্যস্ত হয়ে গেছে। রিফাত মাহির দিকে তাকিয়ে আছে মুগ্ধ চোখে। মাহিও বুঝতে পারছে রিফাত ওর দিকে তাকিয়ে আছে। রিফাতের দিকে না তাকিয়েই মাহি বলে, আমাকে কেমন লাগছে? রিফাত শব্দ করে হেসে দেয়। মাহিও একবার রিফাতের দিকে তাকায়, এবার বলে, এখানে হাসার কি হলো? রিফাত এবার মুস্কি হেসে বলে, তোমাকে খুব সুন্দর লাগছে। মাহি কোনো প্রতিউত্তর করেনি। রিফাত বলে, কিছু বলছো না যে? সেটা তো আমি জিজ্ঞেস করেছি, বলেছেন, না হলে কখনোই বলতেন না। এবার আর রিফাত কিছু বলেনি। মাহি তো ঠিক কথাই বলেছে। তারপর বড় করে একটা দীর্ঘশ্বাস ফেলে রিফাত, যা মাহিও বুঝতে পারে। একবার মাহি রিফাতের চোখের দিকে তাকিয়ে আবার অন্যদিকে তাকায়, কারণ মাহি যে রিফাতের চোখে ভয় এবং কষ্ট দেখতে পাচ্ছে, আর এমনটার কারণও বুঝতে পারছে না মাহি। তবে নিজের ভেতরটাও মুচড়ে ওঠে। নাবিল পুরোটা পার হয়ে গেছে, এখনো নিহার হাত ছাড়ছে না। নিহার হাত ধরে এখনো হেঁটে যাচ্ছে। নিহারও কেন জানি ব্যাপারটা ভালোই লাগছে। আর একটু যাওয়ার পর হঠাৎ করে নাবিল নিজেই নিহার হাতটা ছেড়ে দেয়। এতে নিহার খানিকটা মন খারাপও হয়। এর মধ্যে সবাই এসে ঠিক জায়গায় পৌঁছায়। রিফাত গিয়ে তার নানু ভাইকে জড়িয়ে ধরে। অনেকদিন পর যে তার সাথে দেখা, বিদেশ থেকে এসে একবার দেখা হয়েছে, এরপর আর কারোর সাথে দেখা হয়নি। দেখবে কি করে, রিফাত যে আর আসতেই পারেনি। তারপর নাবিল, নিহা, মাহি সবার সাথে পরিচয় করিয়ে দেয়। রিফাতের নানু বলে, এবার কিন্তু তোর বিয়েটা করিয়ে ছাড়বো। সবাই একসাথে হেসে ওঠে। শুধু রিফাতের আর মাহির মুখটা নিমিষে মলিন হয়ে যায়। রিফাতের এবার খুব চিন্তা হচ্ছে। যা ভয় পেয়েছে ঠিক তাই হয়েছে। সবাই যদি চেপে ধরে তাহলে সে কিভাবে রক্ষা পাবে? রিফাত সবাইকে রেখে আসছি একটু বলে বাইরে বের হয়ে আসে। এসব আর শুনতে পারছে না। সবাই চাচ্ছে এসেছে যখন, তাহলে মেয়ে দেখে রিফাতের বিয়েটাও সেরে ফেলতে। নিহা গিয়ে মামনির পাশে গিয়ে বসে। নিহা আর মাহির মতো এবারই তার ৩-৪ জন মেয়েও আছে। রিফাতের আম্মু ওদের সাথে পরিচয় করিয়ে দেয়। রিফাতের যে মামাতো বোনের বিয়ে, তার নাম হলো মিলি। বয়সে নিহার থেকে অনেকটা বড়। মিলিকে নিহার মাহি আপু বলেই সম্বোধন করে। মিলি মেয়েটা অনেক মিশুক, সাথে বাকি বোনগুলাও খুব মিশুক আর ভালো। খুব সহজেই নিহার মাহিকে আপন করে নেয়। অবশ্য ওরাও অনেক বেশি অবাক, কারণ শহরের মেয়েরাও যে এত নম্র আর মিশুক জানা ছিল না। ওদের কাছেও নিহার মাহিকে খুব ভালো লাগে। আগামীকাল গায়ে হলুদ, এরপর দিন বিয়ে। কেউ এখনো পুরোপুরি মার্কেট করতে পারেনি, তাই আজকে এখন মার্কেটের উদ্দেশ্যে বের হবে। নিহা, মাহি, নাবিল, রিফাত কেউই এখনো মার্কেট করেনি। নিহার মাহি মামনি আর মায়ের জন্য শপিং করে নেবে, তাই আর ওরা বের হবে না। নিহা মায়ের কাছ থেকে টাকা নিয়ে নেয়। নাবিলের কাছ থেকে নিতেও লজ্জা লাগে। তারপর আবার আরেকজনের আশায় কিভাবেই বা যাবে। নিহা মায়ের থেকে টাকা নেওয়ার ব্যাপারটা নাবিলের কোনোভাবেই ভালো লাগেনি, রাগ হয়। নিহা এতটাই পর মনে করে নাবিলকে, তার সাথে কষ্টও লাগে, তাই একটু দূরে সরে যায়। সবাই এখান থেকে চলে যায় রেডি হতে, সাথে নিহার মাহিকেও নিয়ে যায়। ওদের একটু ফ্রেশ হতে হবে, আর আজ থেকে 3 দিন এখানে ওরা থাকবে। নাবিলের একা থাকতে খুব বোরিং লাগছে। এর মধ্যে রিফাতের মামাতো ভাই আসে এবং ওর সাথে নাবিলের পরিচয় করিয়ে দেয়। তারপর দুজনে টুকটাক কথা বলে ফ্রি হয়ে নেয়। তবে নাবিল রিফাতকে খুঁজে নিচ্ছে, এই রিফাত কোথায় বা উধাও হয়ে গেল। তারপর ফোনটা বের করে রিফাতকে কল দেয় এখানে আসার জন্য। একটু পর রিফাত এখানে চলে আসে। রিফাতের মুখটা এখনো শুকনো হয়ে আছে। কেন যে এমনটা হচ্ছে কোনোভাবেই মানতে পারছে না। রিফাত তোর নানু ভাইকে চিনে, উনি যা বলেন ঠিক তাই করেন। রিফাতের মুখটা দেখে নাবিলেরও ভুরু কুচকে আসে, ওর মুখটা কেন এমন দেখাচ্ছে। এদিকে মাহি আর নিহা একটু ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে রেডি হয়ে নেয়। আসলে সকালে নিহার আম্মুরা আসার সময় লাগেজ সাথে করে নিয়ে এসেছিল, আর বাইরে যাবে হিজাব তো পরতেই হবে। নিহার মাহি দুজনেই ম্যাচিং একটা লং গাউন পরে মাথায় হিজাব পরে নেয়, সাথে ওড়না দিয়ে নিজেদের শরীরটাও ঢেকে দেয়। মাহিকে জড়িয়ে ধরে নিহা বলে, কে বলবে এই বুড়িটা আমার ছোট, আর আজকে দুজনকে পারফেক্ট বোন লাগছে। মাহি কোনো কথা বলেনি, শুধু মুস্কি একটা হাসি দেয়। বাকিরাও রেডি হয়ে নেয়। ওদের সবাইকেও খুব সুন্দর লাগছে। মিলি আপু নিহা আর মাহিকে দেখে অনেক প্রশংসা করে, দুজনকেই খুব সুন্দর লাগছে। এরপর বাসা থেকে বের হয় সবাই। গাড়ির কাছে যেতেই নাবিল নিহাকে টেনে সাইডে নিয়ে আসে, বলে, এত সুন্দর করে আসার কি আছে?
গ্রামের মানুষ কোথায় কেমন মানুষ আছে আমরা কি আর জানি? তুমি আর মাহি বোরখা পরে আসতে পারলে না? যাও এক্ষুনি গিয়ে মাস্ক পরে আসো দুজনেই। নিহা ভুরু কুচকে মনটা খারাপ করে ভিতরে চলে যায়। মাহি বাইরেই আছে, রিফাত আগেই গাড়িতে বসে আছে। মাহিকে দেখে যেন রিফাতের আরো বেশি খারাপ লাগছে, কারণ এই মেয়েটাকে যে রিফাত ভালোবেসে ফেলেছে। যতই দেখছে ততই মুগ্ধ হচ্ছে, সাথে কষ্টও পাচ্ছে। সেই বাচ্চা মেয়েটাকে ভালোবাসে, অথচ মেয়েটা জানেও না। মাহিনাও তো পছন্দ করতে পারে রিফাতকে, তাও কেন যে এত খারাপ লাগছে। রিফাতকে দেখে মাহিরও খুব খারাপ লাগে, কেমন জানি দেখাচ্ছে রিফাতকে, অস্থির এবং মুখটা শুকনোও বটে। মাহিরও মনে পড়ে রিফাতের দাদুর বলা বিয়ের কথাটা। মাহি মন খারাপ করে, মনে মনে ভাবে, আচ্ছা রিফাত ভাই কি সত্যিই বিয়ে করে নেবে? এর মধ্যে নিহা এসে মাস্ক কিনে মাহিকে একটা দেয় আর একটা নিজেও পরে নেয়। মন খারাপ করে নিহা গাড়িতে উঠে বসে। পিছনে বসেছে রিফাতের বোনরা, ড্রাইভারের সাথে বসেছে রিফাতের মামাতো ভাই, আর মাঝখানে নাবিল, রিফাত, মাহি আর নিহা। হয়েছে এক মহা মুশকিল। নিহাও বায়না ধরেছে জানালার সাথে বসবে, আর মাহিও বায়না ধরেছে জানালার সাথে বসবে। এখন আর কি করার? তারপর মাহি আর নিহা দুজনেই দুই জানালার সাইডে বসেছে, আর মাঝখানে বসেছে রিফাত আর নাবিল। মাহি একেবারে জানালার সাথে ঘেঁষে বসেছে, যেন রিফাতের সাথে নিজের শরীরটা না লাগে, কারণ সবার সামনে অস্তিত্বে পড়তে হবে, তাই আগে আগেই ঠিকঠাকভাবে বসা। নাবিল আর নিহা একেবারে গা ঘেঁষে বসে আছে। একটু পরপর যখন শরীরের সাথে শরীর লাগছে তখনই কেঁপে উঠছে। শরীরে যেন একটা ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে। নিহা যদিও কেঁপে উঠছে, তাও কেন যেন ভালো লাগাও কাজ করছে। এত সুদর্শন একটা যুবক যদি এভাবে বসে তাহলে তো এমনটাই হবে। তারপর আবার নিজের পর, এছাড়া যে আর কোনো উপায় নেই। আর নাবিল এমনভাবে বসে আছে যেন এদিকে কোনো ভ্রুক্ষেপই নেই, সে যেন একদম অন্য জগতে আছে। রিফাতের সাথে খুব মনোযোগ দিয়ে এটা ওটা কথা বলে যাচ্ছে নাবিল, সাথে তাল মেলাচ্ছে সামনে বসে থাকা রিফাতের সেই মামাতো ভাই। মাঝে মাঝে আর চোখে নাবিলকে দেখছে নিহা, আবার বাইরে তাকিয়ে প্রকৃতিরটাকে দেখছে। খুব সুন্দর চারপাশটা। অবশেষে সবাই মার্কেটে এসে পৌঁছায়। প্রথমে বাসার মুরব্বীদের জন্য কাপড় কেনা হয়, তারপর সবার জন্য ম্যাচিং করে হলুদের শাড়ি আর ছেলেদের জন্য একই রকম পাঞ্জাবি কেনা হয়। এই সব কিছু মিলি আপু, রিফাত, নাবিল আর মিলির ভাই পছন্দ করেছে। যেহেতু বিয়েটা মিলি আপুর, তাই ওনাকেই দায়িত্বটা দেওয়া হয়েছে পছন্দ করার। আর এই ফাঁকে বাকিদের নিয়ে নিহার মাহি হাঁটাহাঁটি করছে। পুরো মার্কেট ওরা ঘোরাঘুরি করে। বাকিরা অন্য দোকানে আছে, একটা কসমেটিক্সের দোকানে যায়। ওখানে যায় যার দরকারি জিনিসগুলো কেনা হয়। মাহিকে নিয়া যা পছন্দ করে কিনে দিচ্ছে তাই নিচ্ছে। নিহা নিজের জন্য আর মাহির জন্য সুন্দর কিছু চুড়ি আর গয়না কিনে নেয়, হলুদের জন্য কিছু জিনিসপত্র কিনে নেয়। তবে নিহা সবার সাথে কথা বলে ঠিক করে নিয়েছে হলুদের দিন সবাই কাঁচা ফুল দিয়ে সাজবে, তাই আর হলুদের রেডিমেড গয়না কিনতে হয়নি। এর মধ্যে নিহার একটা ঘড়ি দেখে খুব পছন্দ হয়, তাতে হাতে নিয়ে দেখার পর আরো ভালো লাগে। সবাই সবার মতো ব্যস্ত, নিহা ঘড়িটা ভালো করে দেখছে। আসলে এটা ছেলেদের ঘড়ি। নিহার কেন জানি মনে হয় এটা নাবিলের হাতে খুব মানাবে, কারণ নাবিলকে দেখে সবসময় হাতে ঘড়ি পরে থাকে, যার কারণে দেখতে আরো সুন্দর লাগে। মাহি নিহার কাছে এসে দেখে বলে, খুব সুন্দর তো আপু, ভাইয়ার হাতে খুব মানাবে। নিহা মাহির দিকে তাকিয়ে বলে, তাহলে এটা নিয়েই নিই। তারপর কিনে নেয় এবং মাহিকে বলে কাউকে না বলার জন্য। মাহি ভাবে হয়তো ভাইকে সারপ্রাইজ দিবে আপু, সেও খুশি হয়। নিহা ঘড়িটা কিনে নিজের কাছে লুকিয়ে রাখে। এদিকে নাবিলরা সবার মার্কেট করে নেয়। নিহার মাহির জন্যও কিনে নিয়েছে, আর মিলি ওর বোনের জন্য সবকিছু পছন্দ করে নিয়ে নিয়েছে। ওদের মার্কেট করা শেষ, কিন্তু নেহাদের কোথাও পাচ্ছে না। সেই কখন থেকে বসে আছে, কিন্তু এখনো আসছেও না। নাবিলের আর রিফাতের খুব চিন্তা হচ্ছে। এমনিতেই রাত হয়ে গেছে, তার উপর ওরা গ্রামে কখনো আসেনি, এই জায়গায় নতুন, কই না কই ভুল করে চলে যায়। মিলি বসে বসে নিশ্চিন্তে ওর হবুবারের সাথে কথা বলে যাচ্ছে। মিলি জানে ওর বোনরা সব চিনে ঠিক চলে আসবে। রিফাত নাবিলকে রেখে ওদের খুঁজতে চায়। নাবিল তো আর এত কিছু চিনে না, তাই রিফাত যায়। চারপাশে কয়েকটা দোকান ঘুরে দেখে, পায়নি। আর একটু সামনে দোকানে যাওয়ার সময় কারোর সাথে ধাক্কা লাগে এবং সে ব্যক্তি পড়ে যাওয়ার আগে চাপটায় ধরে রিফাতকে। রিফাত নিচেও ধরে। মাহি চোখ বন্ধ করে রিফাতকে ধরে আছে। আসলে ধাক্কা লাগা সে ব্যক্তিটার কেউ না, মাহি। মাহি এখনো জানে না সে কাকে ধরে আছে। রিফাত চারপাশে একবার তাকিয়ে ধরে রাখা ব্যক্তিটার দিকে তাকিয়ে দেখে এটা মাহি। মাহিকে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে, বলে, এই মেয়ে, তুমি চোখ কোথায় রেখে হাঁটো শুনি? কারো পরিচিত কণ্ঠ শুনে মাহি চোখ তুলে তাকিয়ে দেখতে পায় রিফাত। তারপর তাড়াতাড়ি করে উঠে দাঁড়ায় আর বলে, আসলে সরি, উফ, ভাগ্য ভালো এটা আপনি। আমি থাকলে ভালো কেন? সেটা আপনার না জানলেও চলবে। রিফাত এবার দুষ্টু হেসে বলে, তোমরা দুই ভাই বোন এমন কেন? হুটহাট রেগে যাও, আবার গলেও যাও। মাহি কোনো উত্তর দেয়নি। একবার মায়াভরা চোখে রিফাতের দিকে তাকায়। রিফাতও মাহির দিকে তাকায়, আবার চোখ সরিয়েও ফেলে। সে যে মাহির চোখে অন্য কিছু দেখতে পাচ্ছে। তবে কি মাহিরও আমাকে পছন্দ? মনে মনে ভাবে। এটাকে কি ভালোবাসা বলে? এর মধ্যে নিহা আর বাকি সবাই এখানে চলে আসে। নিহা রিফাতের কাছে এসে বলে,
রিফাত ভাইয়া কখন এলেন? আর তুই কখন দোকান থেকে বেরিয়ে এলি? আমাকে বললিও না। তোকে এতক্ষণ খুঁজে পাগল হয়ে যাচ্ছিলাম আমরা। হয়েছে হয়েছে, এবার চলো। তোমাদের না পেয়ে নাবিল খুব চিন্তা করছে। তারপর সবাইকে নিয়ে নাবিলদের কাছে চলে আসে। নাবিল নেহাকে দেখেই একবার রাগী লোকে নেহার দিকে তাকায়, তবে নেহা সেদিকে পাত্তাও দেয়নি। এতে নাবিল আরো বেশি বিরক্ত হয়। নেহা এসে জানতে পারে সব শপিং করা শেষ, ওরা পছন্দ করে নিয়ে নিয়েছে। এতে খানিকটা নেহার মন খারাপ হয়। কি নাকি কিনলো, না জানি কে পছন্দ করে কিনেছে। নেহা তো এমন মানুষ, ওর নিজের যদি কোনো জিনিস পছন্দ না হয় তাহলে সে জীবনেও ব্যবহার করবে না। নেহা তো আর জানে না নাবিল নিজে পছন্দ করে কিনে নিয়েছে। এরপর আর কোনো কিছু কেনাকাটা করার বাকি নাই। তারপর সবাই মিলে রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করে নেয়। সব শেষ হতে হতে অনেকটা সময় পেরিয়ে যায়। বাসায় এসে কেউ আর শপিং দেখেনি, সকালবেলা দেখে নিবে। সবাই যার যার মতো রেস্ট নিতে চলে যায়। নেহা আজকে আর নাবিলের রুমে যায়নি। মাহি, মিলি আপু ওদের সাথে আড্ডা দেওয়ার অজুহাত দেখিয়ে চলে আসে। অবশ্য নাবিল বুঝতে পেরেছে যে নেহা ইচ্ছে করেই চলে গেছে অন্য রুমে। সে চায় নাবিলের থেকে দূরত্ব বজায় রেখে চলতে। নাবিল আর কিছু বলেনি, সেও নিজের মতো রিফাতের সাথে গিয়ে শুয়ে পড়ে। এক জায়গা থেকে অন্য জায়গায় একলা থাকা যে ভালো লাগে না। এদিকে নেহা মাহি সারা রাত শুয়ে শুয়ে ওদের সাথে আড্ডা দিয়েছে। সবাই মিলে কালকে সকালে ঘুরতে যাবে ঠিক করেছে। আর সন্ধ্যাবেলা তো হলুদের প্রোগ্রাম আছে। আরও অনেক আড্ডা দেয় ওরা। হাসতে হাসতে শেষ মাহি আর নেহা। ওদের সাথে সময় কাটাতে ভালোই লাগছে। আর মিলি আপু ব্যালকনিতে বসে বসে তার হবু বরের সাথে কথা বলেই যাচ্ছে। নেহা একবার তাকিয়ে দেখে, খুব খুশি এবং লজ্জামাখা মুখ করে কথা বলে যাচ্ছে মিলি। কত সুন্দর সম্পর্কগুলো। আসলে ওদের বিয়েটা বাসা থেকেই ঠিক করা হয়েছে। আগে ওরা কেউ কাউকে চিনত না, তবে এখন কথা বলতে বলতে অনেকটা ফ্রি হয়ে গেছে। সবাই শুয়ে আছে। এবার মিলিও কল কেটে এখানে চলে আসে। মিলি আসতেই মিলির বোন দুষ্টমি করে বলে, বাবা, আপু তো দেখছি বিয়ের আগেই জামাই পাগল হয়ে যাচ্ছে। না জানি বিয়ের পর কি অবস্থা হয়। মিলি বোনের মাথায় হালকা করে বাড়ি দিয়ে বলে, সব থেকে হালাল সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। আর এই সম্পর্ক ভালো রাখার জন্য একটু জামাই পাগল না হলাম তাতে তো কোনো দোষের কিছু নাই। আর আমরা নিজে যাকে ভালোবাসি তাকে পেলে জীবনেও সুখী হব না। যে আমাকে ভালোবাসে তাকে পেলে অবশ্যই সুখী হব। আর ওনার চোখে আমি সেই ভালোবাসাটাই দেখছি। নেহা মনোযোগ দিয়ে শুনে মিলি আপুর কথা। পরক্ষণেই তার মনে পড়ে সেদিনের সময়ের কথা, যখন মামনি বলেছিল নাবিল আমাকে ভালোবাসে। আচ্ছা, তখন তো ভাইয়া কোনো প্রতিবাদ করেনি। তাহলে কি সত্যি সে আমাকে ভালোবাসে? রিফাত ভাইয়া যেহেতু ওনার এত ভালো বন্ধু, তাহলে তো উনি সবটা জানবেন। কালকে আমি সময় করে ওনাকে সব জিজ্ঞেস করে নিব। এরপর আর কোনো দেরি করেনি। সবাই একসাথে শুয়ে পড়ে। কালকে তো বহুত কাজ আছে। বাসায় সকাল সকাল সব মেহমানরাও চলে আসবে। আবার সকালে ঘুরতেও যাবে। বাসার সামনে একটা পুকুর আছে, সেখানে দুপুরে গোসলও করবে। নিহার যা ঘুম ভারী তাই বলে দিয়েছে সকাল যেন নেহাকে ওরা ডেকে তোলে। আর মাহি তো কথার মাঝেই ঘুমিয়ে পড়েছে। হালকা একটু শীত লাগছে, তাই এতজন শুয়ে থাকায় ভালো লাগছে। সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পড়েছে। সবাই মিলে বসার ঘরে বসে শপিংগুলো খুলে দেখছে। আর যার যার জন্য আনা কাপড় সবার হাতে তুলে দিচ্ছে। মিলি এই দায়িত্বটা পালন করছে। নিহার মাহির হাতে প্যাকেট দিতে নেহা আগে মাহির প্যাকেটটা খুলে দেখে নেয়। খুব সুন্দর একটা গর্জিয়াস গাউন। নেহা দেখে বলে, বাহ, মাহিকে খুব সুন্দর মানাবে। বাসার সবারও পছন্দ হয় মাহির জামা। আসলে মাহির জন্য এই জামাটা চুজ করে দিয়েছে রিফাত নাবিলকে। নাবিল কোনোভাবেই মেলাতে পারছিল না, তাই রিফাত চুজ করে দেয়। এরপর নেহা নিজের প্যাকেটটাও খুলে দেখে। নিহারটাতেও গাউনই আছে, নেহার পছন্দের একটা কালার। নেহা সবসময় কালো রঙের জামা কাপড় পছন্দ করে। নেহা খুব খুশি হয়। নাবিল নিজেও খুব খুশি হয়, কারণ নেহার যে পছন্দ হয়েছে। ছেলেদেরগুলো আর খুলে দেখায়নি। এখানে সবাই উপস্থিত আছে। মিলি বলে, আসলেই রিফাত আর নাবিল ভাইয়ার পছন্দ আছে বলতে গেলে। আসলে নেহা কিছুই বুঝতে পারছে না। মিলি কথাগুলো শুনে সবাই হেসে বলে, খুব সুন্দর হয়েছে সবগুলো। নেহাকে অবাক হতে দেখে মিলি হেসে বলে, আর অবাক হতে হবে না, তোমার আর মাহির জামা তোমার বর আর রিফাত পছন্দ করেছে। নেহা তোমার বর কথাটা শুনে সবার সামনে লজ্জায় পড়ে যায়। নেহাকে লজ্জা পেতে দেখে সবাই হেসে ওঠে। রিফাতের নানু ভাই বলে, সবাই যখন আসে তাহলে আগে বলে নেই। আমি চাই মিলির বিয়ের পর রিফাত যখন এসেছে একেবারে বিয়ে করেই যাক। আমরা সবাই মিলে বরং তড়িঘড়ি করে মেয়ে দেখি। সবাই যেন বিয়ে আর একটা খেয়েই যেতে পারে। রিফাত কোনো কথা বলেনি। একবার মাহির দিকে তাকায়, দেখে মাহিও রিফাতের দিকে তাকিয়ে আছে। ওরা আরো কিছু বলার আগে রিফাত মেছামেছি ফোনটা কানে ধরে। কথা বলার অভিনয় করে বাসা থেকে বের হয়ে যায়। রিফাতের মা বলে, আমি তো
তাই বলছি ছেলেটাকে, তবে তো ও কেন পাত্তাই দিচ্ছে না? এটা কোনো ব্যাপার না, বিয়ে করিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে। নাবিলেরও খুশি লাগছে তার কাছের বন্ধু যে বিয়ে হবে, তবে চিন্তা হচ্ছে রিফাতকে দেখে। সবার সাথে নাস্তা করে নিহা, মাহি আরও বাড়ির দুজন মেয়ে সাথে নাবিল আর মামাতো ভাই সবাই মিলে বাইরে ঘুরতে যাওয়ার জন্য বের হয়। তবে রিফাতকে আর ওরা পায়নি, কোথায় জানি গেছে। ফোন করেছিল নাবিল, শুধু একটা কথাই বলেছে, একটু দরকারে আসছি, তাড়াতাড়ি বাসায় চলে আসবো। নিহা তো খুব মজা করে ঘুরে বেড়াচ্ছে সবার সাথে, সাথে মিলির খালাতো ভাইও আছে ওদের সাথে। মিলির বিয়ে তো তাই আসতে পারেনি, সবাই মিলে বকা দিয়েছে আসার কথা বলায়। তবে সাথে থাকা মিলির খালাতো ভাই, যার নজর একদমই ভালো না, দেখেই বোঝা যাচ্ছে। নিহা আর মাহির দিকে কেমন করে জানি একটু পরপর তাকাচ্ছে, যা নাবিলের চোখ এড়ায়নি। নাবিলের রাগ হচ্ছে, নিহা কেন ব্যাপারটা বুঝতে পারছে না। মাহি না হয় ছোট, তবে ও তো আর ছোট নয়, আর কবেও নিজের সেফটি নিজেকে সামলানো বুঝবে। আল্লাহ জানে এতদিন কিভাবে ছিল এই মেয়ে। এখন তো সব জায়গায় নাবিলকে নিজেই বাঁচতে হচ্ছে, আর তখন তো আর নাবিল ছিল না। এসব ভেবে যাচ্ছে আর ওই ছেলেটাকে আর চোখে দেখছে নাবিল। চারপাশে অনেক কিছুই সবাই মিলে ঘুরে দেখে। নিহা সবার সাথে মেতে উঠেছে, তবে মাহির এসবে কোনো ভ্রুক্ষেপ নেই। মাহি নাবিলের সাথে চুপচাপ শুধু হেঁটে যাচ্ছে, কোনো কথাও বলছে না, আবার কোনো কিছু দেখার আগ্রহ দেখাচ্ছে না। আসলে মাহি ছোট থেকেই এমন শান্ত স্বভাবের, কোনো সময় সে লাফালাফি করে না। তবে নিহা তার ব্যতিক্রম, সে যেন সম্পূর্ণ মাহির বিপরীত, যার জন্য একটু রাগও হয় নাবিলের। কিন্তু নিহা যে এসবের কোনো তোয়াক্কাও করছে না, একবার পিছনে তাকিয়ে দেখছেও না। এর মধ্যে নাবিলের বিদেশে থাকা বন্ধু মানে মেয়ে বন্ধুটার কল আসে, তারপর রিসিভ করে এক জায়গায় দাঁড়িয়ে কথা বলে। বাকিরা সামনে গিয়ে হাঁটাহাঁটি করছে, আর নাবিল দাঁড়িয়ে এক জায়গায় কথা বলছে। আর এখানে দাঁড়িয়ে থাকতে ভালোও লাগছে, খুব সুন্দর জায়গা, তারপর আবার খুব বাতাস। কথা বলছে আর প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছে নাবিল। এত সুন্দর বাতাস যে ইট পাথরের শহরে পাওয়া যায় না, সেখানে শুধু কারখানা আর ময়লা আবর্জনার গন্ধ, ব্যস্ত শহরে গাড়ি ঘোড়ার শব্দ। তবে এই গ্রামের মধ্যে এত কিছু নেই, আছে মন ভালো করার মতো সুন্দর নিরিবিলি জায়গা এবং পরিবেশ। সবাই সামনে আছে দেখে নাবিল একটা গাছতলায় বসে ফোনে কথা বলতে থাকে। মাহিও এখন নিহার সাথে আছে। চারপাশে তাকিয়ে নাবিলকে পায়নি নিহা, তারপর পেছনে তাকিয়ে দেখে নাবিল একটু দূরেই বসে ফোনে কথা বলছে। দেখে বোঝা যাচ্ছে খুব খুশি মনে কথা বলছে, কারণ মুখে হাসি লেগে আছে। অনেকক্ষণ নিহা ভুরু কুচকে নাবিলের দিকে তাকিয়ে থাকে, এতে নাবিলের কোনো হেলদোল নেই। নাবিল নিচের দিকে তাকিয়ে কথা বলেই যাচ্ছে। আসলে নাবিল তার বন্ধুর বরের সাথে কথা বলছে, তাই এসে হেসে উত্তর দিচ্ছে। মেয়েটার বরটাও খুব ভালো ব্যবহারও। মেয়েটার নাম হলো রোজি। সে সবসময় নাবিল আর রিফাতকে নিজের ভাইয়ের মতো টেক কেয়ার করেছে, যে কোনো বিপদের পাশে থেকেছে, সবসময় ওদের খোঁজ খবর রেখেছে। তাই তো ওদের এত ভালো সম্পর্ক। নাবিলদের বিয়ে হয়েছে শুনে তো খুব খুশি হয়েছে রোজি, তবে সমস্যায় থাকায় বিয়েতে আসতে পারেনি। রোজি বলেছে অবশ্যই রিফাতের বিয়ের সময় সে এই দেশে আসবে। দীর্ঘ অনেকক্ষণ কথা বলে কলটা কেটে দেয় নাবিলের। আসলে এতক্ষণ একা বসে থাকার কারণে কথা বলেছে, না হলে তো কথা বললেও অনেক আগেই কেটে দিত। কথা বলা শেষ করে নাবিল উঠে দাঁড়ায়, পিছনে তাকিয়ে দেখে নেহা দাঁড়িয়ে আছে, কেমন করে যেন দেখে মনে হচ্ছে রেগে আছে। নাবিলের কারণটা বুঝতে পারছে না, একবার ভুরু কুচকে নিহার দিকে তাকায়। নিহা সরে চলে যায়। নাবিল অবাক হয়, এর আবার কি হলো, কিন্তু কেউ কিছু বলেনি। সবাই মিলে এবার বাসায় চলে আসে। বাসায় আসার পর দেখে সব আত্মীয় স্বজনরা এসে পড়েছে। এখন সবাই মিলে রং খেলবে, তারপর গোসল করবে পুকুরে। নিহার ব্যাপারটা খুব ভালো লাগে, কারণ ও এখন অবধি কোনো বিয়েতে রং খেলা দেখেনি। নাবিল বাসায় এসে দেখে রিফাত চলে এসেছে, একা একা পুকুর পাড়ে বসে আছে। মনটা খারাপ দেখেই বোঝা যাচ্ছে। নাবিল রিফাতের পাশে এসে হালকা করে একটা হাত দিয়ে থাপ্পড় দেয় আর বলে, কিরে তোর আবার কি হলো? নাকি বিয়ে কেন তাড়াতাড়ি করাচ্ছে না তাই মন খারাপ করে বসে আছিস? বলে চোখ টিপ মারে। রিফাত নাবিলকে উল্টো টিচ করে, নিজে তো পছন্দের মানুষকে বিয়ে করে বসে আছো, তুমি আর কি বুঝবে জ্বালা। নাবিল অবাক হয়ে রিফাতের দিকে তাকিয়ে বলে, কেন তোর আবার পছন্দের মানুষ আছে নাকি? রিফাত এবার চুপ হয়ে যায়। এর মধ্যে পেছন থেকে রিফাতের মামাতো ভাই এসে দুজনের উপরেই রং ঢেলে দেয়। হঠাৎ আচমকা এমনটা হওয়ায় ওরা দুজনেই অনেক অবাক হয়ে যায়। পেছনে তাকিয়ে দেখে সবাই ওদের দিকে তাকিয়ে হাসছে। রিফাতও রং নিয়ে ওদের দৌড়াতে থাকে, সাথে নাবিলও আছে। যে করেই হোক ওকে রং দিয়ে ডুবাতে হবে। নেহা পেছনে দাঁড়িয়ে থেকে হেসে যাচ্ছে। এখন অবধি সে নাবিলকে কখনো দৌড়াতে দেখেনি, তারপর আবার এমন রং দিয়ে ভূত হয়ে, তাই খুব হাসি পাচ্ছে দেখে। সাথে মাহিও হাসছে। বাসার সবাই এখন রং নিয়ে দৌড়াদৌড়ি করছে, নেহাকেও ধরতে চেষ্টা করছে। নেহা হাসতে হাসতে এদিক থেকে ওদিকে দৌড়াচ্ছে। হঠাৎ করে নাবিলের নেহার সাথে ধাক্কা লেগে দুজনেই মাটিতে পড়ে যায় এবং হাতে থাকা সম্পূর্ণ রং গিয়ে নেহার শরীরে পড়ে। আচমকা এমনভাবে পড়ে যাওয়ায় নাবিল নেহাকে জাপটাই ধরে, যার ফলে নাবিলের শরীরে লেগে থাকা সব রং গিয়ে
নিহার জামাই লাগে। দুজনেই এমনভাবে লেগে আছে পুরো লেপটে গেছে। রিফাত ওর মামাতো ভাই, বাসায় থাকা সবাই হেসে কুটি কুটি। নাবিল কোনো রকমে উঠে দাঁড়ায়, অনেকটা ব্যথাও পেয়েছে মাটিতে পড়ায়। নিহার দিকে তাকিয়ে দেখে রেগে আছে, পুরো মুখ চুল রং দিয়ে ঢেকে গেছে। নিহার সব থেকে রাগ হচ্ছে সবার সামনে এমনভাবে পড়া কি লজ্জার ব্যাপার, তারপর আবার এত রং গায়ে লেগেছে। ইচ্ছে করছে নাবিলকে রঙের পানিতে চুবিয়ে রাখতে। নাবিল আরেকটু রং নিয়ে রিফাতের মামাতো ভাইকে মাখিয়ে দেয়। এবার রিফাতও ইচ্ছে মতো লাগায়। রিফাত দেখতে পায় মাহি চুপি চুপি আড়ালে দাঁড়িয়ে দেখছে আর হাসছে। এখন অব্দি কোনো রং ও শরীরে লাগেনি, হয়তো সবাই ভুলে গেছে মাহির কথা। এর মধ্যে নিহা এসে রিফাতকে বলে, ভাইয়া চলেন তো আমাদের বুড়িটাকে একটু ভূত বানিয়ে আসি। রিফাত ভুরু কুচকে নিহার দিকে তাকায়। ও নিজেও তো এইমাত্র এটাই ভাবছিল। এরপর দুজনে মাহির কাছে যায়। ওদের দেখে মাহি দৌড় দিতে গেলে রিফাত হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে এবং হাতে থাকা সমস্ত রং মাহির গালে লাগিয়ে দেয়। এভাবেই দুজন দাঁড়িয়ে আছে। মাহি রিফাতের মুখের দিকে তাকিয়ে আছে, খুব মনোযোগ দিয়ে দেখছে। নিহার ব্যাপারটা কেমন জানি লাগে, কারণ রিফাত আর মাহির চোখে যে অন্য কিছু দেখতে পাচ্ছে। বুকটা মোচড় দিয়ে ওঠে। যদি এমন কিছু হয়ে থাকে তাহলে খুব বেশি কেলেঙ্কারি হয়ে যাবে। নাবিল যে সহজে মানবে না, খুব কষ্টও পাবে। তাই নিহা তাড়াতাড়ি করে মাহির পেছন দিক দিয়ে রং ঢেলে দেয় এবং জুড়ে জুড়ে হাসতে থাকে। এবার মাহি ও নিহাকে দৌড়াতে থাকে আর বলে, নিহাপু, এটা কিন্তু তুমি ভালো করোনি। তোমাকে একবার হাতে পাই, পুরো ভূতনি বানিয়ে দেবো। সবাই মিলে এবার রং খেলতে খেলতে হাঁপিয়ে গেছে। বাড়ির বড়রাও রং খেলছে, রিফাতের বাবাও এসে গেছে। সবাই মিলে এবার পুকুরে নামবে গোসল করতে। নিহা আর মাহি দুজনেই সাঁতার জানে না, তবে নাবিল রিফাত দুজনেই সাঁতার জানে। ওরা বিদেশের সুইমিং পুলে একসাথে সাঁতার কেটেছে। গোসল করার জন্য এবার পুকুরে নামবে। তাই রিফাত আর নাবিল ভেতরে যায় শর্ট প্যান্ট পরে আসতে, তাহলে সাঁতার কাটতে অসুবিধা হবে। এর মধ্যে নিহার মাহিও ওড়নাটা কোমরে বেঁধে মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে চলে যায় পুকুর পাড়ে। নিহার মাহি কখনো পুকুরে গোসল করেনি, আজকে প্রথম, তাই একটু বেশি এক্সাইটেড। নাবিলটা এখনো আসেনি। এর মধ্যে মেয়েরা সবাই নেমে পড়েছে, মিলিও সাথে নেমেছে। যদিও সবাই বকেছে, তাও আজকে বাধা মানেনি। জীবনে আবার কবে না কবে সবাই এক হবে তার কোনো গ্যারান্টি নেই, তাই আজকে কমপক্ষে মিস করবে না সে। নিহা আর মাহি সবার সাথে পানিতে অনেক মজা করছে। পুকুর যদিও এক সাইডে অনেক গর্ত, তবে অন্য সাইডে তেমন একটা গর্ত না। এখানে আসার পর থেকে নিহা মাথা থেকে কাপড় ফেলেনি, তবে এখন গোসল করার জন্য কোমরে বেঁধেছে। আর গোসল করলে ভেজা শরীরে একটা মেয়ে মানুষকে একটু খারাপই দেখায়, আর নিহাকে ঠিক তাই দেখাচ্ছে। নিহা তো আর অন্য কিছু খেয়াল করছে না। এর জন্য নাবিল চলে আসে। এসে দেখে নিহা অলরেডি পানিতে নেমে পড়েছে, আর সাথে থাকা মিলির খালাতো ভাই কেমন যেন লালসার চোখে তাকিয়ে আছে, যা দেখে নাবিল রাগে দেখে নিহার দিকে তাকায়। তবে নিহা এখনো নাবিলকে দেখেনি। রিফাত যখন বলে, কি হলো নাবিল, নামছো না কেন? এবার নিহা কথাটা শুনতে পায় এবং উপরে তাকিয়ে দেখে নাবিল আর রিফাত পুকুরে নামছে কথা বলতে বলতে। পরনে সাদা একটা টি শার্ট আর নেভি ব্লু কালারের একটা শর্ট প্যান্ট পরা, আর রিফাতও সেম একটা টি শার্ট পরনে আর কালো রঙের একটা শার্ট প্যান্ট পরনে। দুজনকেই খুব সুন্দর লাগছে। ফর্সা হয়ে যেন ওদের পরনের কাপড়গুলো যেন ফুটে উঠেছে বেশি। নিহা তো হা করে দেখছে নাবিলকে, মনে মনে বলে, আচ্ছা এত সুন্দর ছেলেটা আমার বর, এত ভালো একটা বর পেয়েও আমি এত পেছ লাগাই যাচ্ছি। আমার কি আদৌ ঠিক হচ্ছে? সম্পর্কটাকে ঠিক করা যে উচিত। আবার মনে পড়ে তখন কার সাথে বসে এসেও হাসে উনি কথা বলছিলেন। ওনার কি কারোর সাথে সম্পর্ক আছে? কেন জানি মনে হয় না সম্পর্ক আছে, আবার কেন জানি মানতেও পারি না। এসবে ভাবতে আছে নিহা। মিলি নিহাকে একটা ধাক্কা দিয়ে মজা করে বলে, বাবা, নিজের বরকে নিজেই দেখছি চোখ দিয়ে খেয়ে ফেলবে। নিহা লজ্জা পেয়ে যায়। মিলি বলা হয়েছে হয়েছে, আর লজ্জা পেতে হবে না বলে হেসে ওঠে। নিহাও একটা মুস্কি হাসি দেয়। মাহি একবার রিফাতের দিকে তাকিয়ে আবার অন্যদিকে তাকিয়ে বসে থাকে। সবার থেকে একটু দূরত্বেই বসে আছে মাহি, যা রিফাতের চোখেও পড়েছে। রিফাত ঠিক বুঝতে পারছে মাহির মনে ওর জন্য কিছু একটা জন্মেছে। ইদানিং মাহি একটু অন্যরকম আচরণ করছে, আর রিফাতের বিয়ের কথা বলায় তখন মাহিরও মনটা খারাপ হয়ে গেছিল। সবাই সাঁতার কাটতে কাটতে ব্যস্ত। নিহা গিয়ে মাহির পাশে বসে এবং মাহিকে রাগানোর চেষ্টা করছে। মাহিও মাঝে মাঝে হেসে উঠছে। ওদের কাছে এগিয়ে এসে মিলির খালাতো ভাই বসে এবং কোন নজরে কেমন করে জানি তাকাচ্ছে। ব্যাপারটা মাহির চোখে পড়ে। কানে কানে নিহাকে বলে, দেখো, এই ভাইয়ের নজর আমার ভালো লাগছে না নিহাপু। নিহা একবার বুড়ো কুচকে এই ছেলের দিকে তাকায়। ছেলেটা বিহার মতো হেসে ওঠে। তারপর নিহা নিজের দিকে তাকিয়ে শরীরের কাপড় ঠিক করে নেয়। নাবিল একবার তাকিয়ে দেখে দুজন বসে আছে, আবার তাকিয়ে দেখে ওই ছেলেটা নিহাদের সাথে গিয়ে বসে আছে। এরপর নাবিল এদিকে আসতে থাকে, আর ওই ছেলে নাবিলকে আসতে দেখে এখান থেকে চলে যায়, আর মাহি উপরে উঠতে থাকে। নিহা এখনো আগের জায়গায় বসে আছে। নাবিল কাছে এসে নিহার দিকে তাকিয়ে বলে, কেমন একটা নির্লজ্জের মতো বসে আছে।
আসলে নাবিল রেগে এমনটা বলেছে। নিহা কথাটা শোনার পরেই রাগটা মাথায় উঠে যায়, তবুও কিছু বলেনি। এরপর নাবিল বলে, এখনো বসে আছিস? এই ছেলেটাকে শরীর দেখাতে খুব ভালো লাগে বুঝি। মেয়ে মানুষ একটু তো নিজের প্রতি খেয়াল রাখা যায় নাকি? মাহি বুঝতে পারলো ছোট হয়ে, ও আর রনি বড়দের মতো দামড়ামে হয়ে বুঝতে পারছে না। আমার যা ইচ্ছা তা করব, তাতে আপনার কি? নিহা, কথা একটু কম বললে ভালো হয়। স্বামীর অধিকার ফলাতে আসবেন না বলে দিচ্ছি। মনে রাখবেন, আপনি বলেছেন এখান থেকে গিয়ে আমাদের ডিভোর্সটা হচ্ছে। নাবিল শক্ত করে নেহার হাত চেপে ধরে বলে, যদি অধিকার খাটানোর হতো তাহলে যখন রাতের বেলা আমরা এক ঘরে থাকি তখনই পারতাম। আর আমি এতটাও নিকৃষ্ট মানুষ নই যে কাউকে জোরাজুরি করব। কথা বলার সময় ভেবেচিন্তে কথা বললে ভালো হয়। আর তোর যখন এতই তারা, সমস্যা নেই, বাসায় ফিরে আগে এটাই করব। এরপর আর কোনো কথা না বলে নাবিল এখান থেকে চলে যায়। পেছনে আর একবার তাকায়ওনি। নিহা এখনো নাবিলের দিকে তাকিয়ে আছে। নিহা আস্তে আস্তে বলে, বাবা, ওনার কি রাগ! উনি নিজেই এত ভালো কথা বললো, তার বেলায় কিছু না। আমি শেষটা দেখব বলে দিলাম। সবকিছু সুদে আসলে ফেরত দিব। খাট আসলো কোথাকার! আমাকে এখনো আপনি চিনেননি মিস্টার আবরার নাবিল। সবাই গোসল শেষ করে দুপুরে খাবার খেয়ে নেয়। এরপর থেকে নাবিল নেহার আশেপাশেও আসেনি। ইচ্ছা করেই দূরে দূরে থাকছে নাবিল। বাসাটা পুরো সুন্দর করে সাজানো শেষ। হলুদের স্টেজটাও প্রায় সাজানো শেষ। গ্রাম তো, তাই বিকেলে অনুষ্ঠান শুরু করে দিবে। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে সবাই রেডি হতে ব্যস্ত। এক রুমে সবাই রেডি হচ্ছে, আর মাহি নেহা একজনও নিজে নিজে শাড়ি পরতে পারে না, তাই সবকিছু নিয়ে ওদের মায়ের কাছে যায়। নেহা আগে যাচ্ছে আর মাহিকে রুম থেকে একটু পিন আনতে পাঠায়। নেহার আম্মুরা যে রুমে আছে ওই রুমে প্রবেশ করার সময় শুনতে পায় নেহার আম্মু বলছে,